ওই পিচ্চি ছেলে, ওদিকে আয়। আপু, তোমাকে কতবার বলছি আমাকে পিচ্চি বলবে না। তুমি আমার চেয়ে বয়সে মাত্র 3 বছরের সিনিয়র, তাই তুমি আমাকে পিচ্চি বলো। আমি পিচ্চি আর তুমি কি বুড়ি? 3 বছর হোক কিংবা 3 দিন, পিচ্চিকে পিচ্চি বলবো না তো কি বলবো? তুই তো পিচ্চি, পিচ্চিদের মতো কথা বলিস আর পিচ্চিদের মতো হাঁটু বের করা প্যান্ট পরিস। এইটাকে স্টাইল বলে? গত ঈদেই এই স্টাইলটা নামছে, তাই আম্মুকে বলে 1200 টাকা দিয়ে কিনে নিছে প্যান্টটা। কচুর স্টাইল তোর, দেখে মনে হচ্ছে কোথাও থেকে অ্যাক্সিডেন্ট করে প্যান্ট ছিঁড়ে নিয়ে আসছিস। তুই যেমন পিচ্চি, তেমন তোর ড্রেস আপের রুচিও পিচ্চিদের মতো। দুধ দাও, দুধ খাবো। বাট কি বললি তুই হারামজাদা? বলছি দুধ খাবো। প্রাণ মিল্ক, তুমি না বললে আমি পিচ্চি? তাই না? খুব দুষ্টু হয়ে গেছিস তুই। দাঁড়া, আজকে একবার শুধু বাসায় চল, তারপর তোকে মজা বুঝিয়ে দেব। হ্যাঁ আপু, চলো বাসায় চলো। একটু পর সন্ধ্যা হয়ে আসবে, ঠান্ডাও বেশ লাগছে আমার। আমি আপুর বলার সাথে সাথেই জুই আমার গালে জোরে একটা থাপ্পড় মারলো, আর আমি গালে 2 হাত দিয়ে বললাম, মারলে কেন? আমি তোর কোন কালার আপু লাগি যে আমাকে এত আপু আপু বলছিস? কেন, তুমি তোমার আব্বু আর আমার আব্বু তো আপন দুভাই, সেই সম্পর্কে তো তুমি আমার আপুই হচ্ছ, বড় আপু। কিন্তু আমি তোকে ভাই হিসেবে মানি না। আর একবার যদি আপু ডাকছিস তাহলে আমি যে তোকে কি করব, লবণ মরিচ ছাড়াই কাঁচা চিবিয়ে খাবো। তোকে কথাটা মনে থাকে যেন। আচ্ছা তাহলে তুমি বলো, আপু ছাড়া কি বলে ডাকবো? বউ বলবি। এখন বাসায় চল, আবিরের আম্মু আমাকে আবিরকে ডাকতে পাঠিয়েছে। কোন আবিরের আম্মু? সাদে কি তোকে পিচ্চি বলি? তুই ছাড়া আমাদের বাসায় আর আবির কে আছে? তোর আম্মুই আমাকে পাঠিয়েছে তোকে ডাকতে। ও আচ্ছা, সেটা ঠিক করে বলবে তো। দোস্ত তোরা সবাই খেল, আমি যাচ্ছি, বউ আমাকে নিতে আসছে। আমি বউ বলাতে জুয়ের দিকে তাকিয়ে দেখি ও মুখ ঢুকিয়ে কেমন গালে টোল পড়া হাসি দিচ্ছে। কি হলো বউ, হাসছো কেন? এমনি চল, বাসায় চল, আর হাত জড়িয়ে ধর। কেন হাত জড়িয়ে ধরে হাঁটতে হবে কেন? আমি কি ফিডার খাওয়া বাচ্চা নাকি যে আমার হাত ধরে না রাখলে আমাকে কেউ ধরে নিয়ে চলে যাবে? না, আমি থাকতে তোকে কেউ আমার কাছ থেকে ধরে নিয়ে যেতে পারবে না। কিন্তু আমার ইচ্ছে হচ্ছে এখন আমার পিচ্চি জামাইটার হাত ধরে হাঁটবার, তাই। উফ, অসহ্য। চলুন এর ফাঁকে আপনাদেরকে ওদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের গল্পের দুষ্টু পিচ্ছি চরিত্রে যাকে দেখছিলেন, সে হচ্ছে আমাদের গল্পের মেইন ক্যারেক্টার। তার নাম আবির মাহমুদ শান্ত। আর এতক্ষণ তাকে যার সাথে কথা বলতে শুনছিলেন, সে হচ্ছে গল্পের নায়িকা। ওর পুরো নাম ঈশিতা আক্তার জুই, সবাই ওকে জুই বলেই ডাকে। আবির জুয়ের থেকে বয়সে 3 বছরের জুনিয়র, আর জুই আবিরের সিনিয়র। ফ্যামিলির সম্পর্কে জুই আবিরের বড় আব্বুর মেয়ে, সেই দিক থেকে তারা ভাই বোন, কিন্তু ছোটবেলা থেকেই জুই আবিরকে তার জামাই বলে। মনে প্রাণে বিশ্বাস করে আসছে। আবিরের বাচ্চাদের মতো কথা বলা, বায়না করা, সব মিলিয়ে জুই আবিরের বাচ্চা স্বভাবের প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। আবির ওর বাবা মার একমাত্র সন্তান। ও ক্লাস 10-এ পড়ে। আবিরের আব্বু 10 বছর হলো দেশের বাইরে থাকেন। বাসায় তেমন কেউ নেই, শুধু আবিরের আম্মু জুই আর আবির। আবিরের আম্মু হীরামণি। বাসায় একা লাগে বলে জুই আবিরদের বাসায় থাকে। জুই ওর আব্বু আম্মুর প্রথম সন্তান। ওরা 2 বোন। জুই এখনো পড়াশোনা শেষ করেনি, সে অনার্স 3rd ইয়ারে পড়ছে। আর তার বোন ইভা সবেমাত্র ক্লাস 4-এ পড়ে। যাই হোক, আপাতত এইটুকুই জেনে রাখেন, বাকি সব গল্পের মধ্য দিয়েই জানতে পারবেন। স্কুল থেকে এসে ব্যাট আর বল নিয়ে বাসা থেকে বের হয়েছিল আবির। সে মাঠে তার বন্ধুদের সাথে খেলতেছিল। বাসায় তার বড় আম্মু অর্থাৎ জুয়ের আম্মু এসেছে। সে আবিরকে খুব ভালোবাসে, একদম নিজের ছেলের মতো করে দেখে আবিরকে। বাসায় এসে আবিরকে না দেখতে পায়, আর সে জুইকে বলে আবিরকে ডেকে নিয়ে আসতে। আর তারপরের কাহিনী তো আপনারা সবাই জানেনই, তাই আর বললাম না। রাস্তার পাশ দিয়ে দুজনের হাত ধরে হাঁটতেছি, মানে জুই আমার হাত চেপে ধরে রাখছে, তাই আমিও উল্টো জোরে ওর হাত চেপে ধরে হাঁটতেছি। সবাই আমাদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমি জুইয়ের দিকে তাকিয়ে ইচ্ছে মতো ঠোঁট নেড়ে আমাকে মারার জন্য মনে মনে ওকে বকতে থাকলাম। শুধু আপু বলছি বলে গুন্ডিটা আমাকে থাপ্পড় মারলো। কিরে, সাইলেন্ট ভাবে ঠোঁট নেড়ে আমার দিকে তাকিয়ে কি গালাগালি দিচ্ছিস? কই, কোনো গালি দিচ্ছি না তো।
তারপর আবির একদম ভদ্র ছেলের মতো কোনো দুষ্টুমি না করে ওর হাত ধরে আসতে থাকে। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে আবির আর জুই। আবির বাসায় আসতেই জুইয়ের আম্মুকে দেখে খুশিতে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে। বড় আম্মু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আর কোথায় গেছিলিস? মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিলাম, আর তোমার বজ্জাত মেয়ে গিয়ে আমাকে থাপ্পড় মেরে নিয়ে আসলো। কি, জুই তোকে থাপ্পড় পেরেছে? কিন্তু কেন? সেটা বলা যাবে না, বললে আমাকে আবার মারবে। তাহলে বলিস না। শোন বাবা, তোকে আগেই বলছি, আমার মেয়েটা একটু বদমেজাজি বটে, কিন্তু ওর মনটা খুব ভালো। দেখবি তোকে এখন শাসন করছে, একটু পর আবার আদর করবে। বড় আম্মু, তোমার মেয়েকে একটু তোমার মতো করতে পারোনি? তুমি কত ভালো। পাগল ছেলে আবার বলে কি। শোন, তুই একটু ওর কথা মতো চলিস। আচ্ছা। আয় বস এখানে। আমি তোর সাথে বসে খাবো বলে এসে থেকে কিচ্ছু খাইনি। আর তোর আম্মু বললো তুই নাকি না খেয়ে স্কুল থেকে এসে ব্যাট বল নিয়ে বের হয়ে পড়েছিস। আসলে আমাদের আজকের ম্যাচ ছিল তো, তাই। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। আম্মু, তুমি খাবার রেডি করো। তারপর আবির ওপরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে ড্রয়িং রুমে খাবার খেতে আসে। আজ তার পছন্দের অনেক খাবার রান্না হয়েছে। বিরিয়ানি, মাংস ভুনা, চিংড়ি মাছ সহ আরো অনেক আইটেমের খাবার, যেগুলো দেখে আবিরের খিদে বেড়ে যায় আর আবির খেতে বসে যায়। আবির খাচ্ছে, আবিরের পাশে তার আম্মু হীরামণি বসেছে, আর আবিরের সামনে জুই আর তার আম্মু তানিয়া বসেছে। ওরা চারজনে বসে খাবার খাচ্ছে। খেতে খেতে আবিরের বড় আম্মু বলল, তা বাবা, তোর পড়াশোনা কেমন চলছে? এই তো বড় আম্মু, চলছে। সামনে তো তোর এসএসসি পরীক্ষা, এখন একটু দুষ্টুমি ফাজলামি কম করে পড়াশোনায় মন দাও। তারপর আবির খাওয়া শেষ করে হাত ধুয়ে নিচের রুমে চলে যায়। রুমে এসে আবির নিচের ফোনটাকে চার্জ দিয়ে বই নিয়ে তার ক্লাসের পড়াগুলোকে একটু দেখতে থাকে। আবির পড়তেছে, একটু পর বই নিয়ে জুই আবিরের রুমে আসে। আবির হয়তো ভাবে সে পড়তে আসছে, তাই আর কিছু বলে না। জুই এসে আবিরের পাশে বসে, আর একটু পর হঠাৎ আবিরের পাশ থেকে উঠে গিয়ে ভেতর থেকে রুমের দরজা লাগিয়ে দেয়, আর আবিরের দিকে ফিরে একটা বজ্জাত মার্কা হাসি দিয়ে নিজের ঠোঁট কামড়াতে কামড়াতে আবিরের দিকে এগিয়ে আসতে থাকে। আপু, সরি বউ, তুমি দরজা কেন লাগাচ্ছ? আজকে সারা দিন আমার পিচ্চি বরটার সাথে যেটা করতে পারি নাই সেটা এখন করব বলে। কি 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 করবে তুমি? বেশি কিছু না, এই যে বিকেলে তোর যে গালে থাপ্পড় মারলাম সেই গালে চুমু খাবো আর তোকে অনেক আদর দিব। না, এটা হয় না। আমি তোমার ভাইয়া লাগি। না, তুই আমার জামাই লাগিস, আর আমি তোর বউ। না, আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না, কারণ জুই ওর ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁটে জোরে কামড়ে ধরছে, আর আমার ঠোঁটের উপর অত্যাচার করে যাচ্ছে। ও আমাকে জড়িয়ে ধরে আমার পিঠে ওর হাত দুটো ঠেকিয়ে আমার ঠোঁট আর ওর ঠোঁট একাকার করে দিয়ে যাচ্ছে। একটু পর ছাড়লো। হারামজাদা, তুই কি সিগারেট খাস? হাই আল্লাহ, সকালে স্কুলে টিফিনের সময় বন্ধুদের সাথে লুকিয়ে আড্ডা একটা সিগারেট ধরাইছিলাম, কিন্তু পরে যে ব্রাশ করব সেটারই আর মনে নাই। বাসায় এসে তো অনেক খাওয়া দাওয়া করলাম, এরপরও কি মুখ দিয়ে সিগারেটের গন্ধ আসতেছে নাকি? ও কিভাবে ধরে ফেললো? আল্লাহ, এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও। না, মানে বন্ধুদের সাথে আড্ডায় জোর করে এক টান দিয়েছিলাম আর কি। কি সিগারেট খাইছিস পিচ্চি? ম্যারিজ ব্ল্যাক ডায়মন্ড। তোর কাছে এখনো আছে নাকি দুই একটা? না, মানে ব্যাগে একটা থাকলেও থাকতে পারে। হ্যাঁ, একটা আছে, কিন্তু আমি আর খাবো না কখনো। বের কর। কেন, আবার আম্মুকে ডেকে দেখাবা নাকি? বললাম তো আমি আর সিগারেট খাবো না কখনো। আরে না গাধা, বের কর। আমি একটু সিগারেট জ্বালিয়ে দেখবো এটা খেতে কেমন লাগে। কি এমন মধু আছে এর মধ্যে যে ছেলেরা এর প্রতি এত নেশাক্ত হয়ে যায়? আল্লাহ, সত্যি সত্যি তুমি সিগারেট খাবে? হ্যাঁ দে সিগারেট, আর লাইটারটা আমার হাতে দে। আমি ব্যাগ থেকে সিগারেট আর লাইটারটা বের করে ওর হাতে দিলাম, কিন্তু ও সিগারেটটা কিভাবে ধরাবে সেটা পারতেছে না। মনে হয় আগে কখনো এসব ছয়নি। সিগারেট ঠোঁটে নিয়ে তাতে আগুন দিতেই আবার নিভে ফেলতেছে। আবির, একটু ধরিয়ে দে না, পারছি না তো। দাও, আমি ধরিয়ে দিচ্ছি। তারপর আমি সিগারেটটা ঠোঁটের উপর নিয়ে লাইটার জ্বালিয়ে
যেই সিগারেটটা ধরালাম অমনি দেখি জুয়ের ফোনের পেছনের ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বলে উঠলো। এই কি করছো তুমি? কেন, তোর ছবি তুলে রাখছি, দেখ কত সুন্দর লাগছে। কেউ না দেখলে বিশ্বাসই করবে না যে এই সুন্দর বাবুটা সিগারেট খায়। তোমার মনে এই ছিল? শুধু শুধু কেন এই বাচ্চাটাকে মায়ের খাওয়ানোর জন্য উঠে পড়ে লাগছো? তুমি প্লিজ ছবিটা ডিলিট করে দাও, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। এত টেনশন নিস না, এইটা আমার গ্যালারিতে হাইড করে রাখবো। শুধু যখন দরকার হবে তখনই এটা ব্যবহার করব। দেখি সিগারেট দে। আমি তো পুরাই অবাক ওর কাণ্ড দেখে। জুই আমার হাত থেকে সিগারেটটা নিয়ে নিজে টানতেছে। প্রথমবার তো, তাই মনে হয় ও সিগারেটের ধোঁয়া গিলে ফেলছে। কেমন কাশি দিচ্ছ আর চোখ মুখও লাল করে ফেলছে। আমি ওর হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ফেলে দিতেই ও আমাকে জড়িয়ে ধরে আবারও কিস করা শুরু করে দিল। আমি তো জুইয়ের এসব কাণ্ড দেখে পাথরের মতো চুপ হয়ে গেলাম। জুই আমাকে যখন তখন চুমু খাচ্ছে কেন? একটু আগের কিসটা মনের মতো হচ্ছিল না, কারণ তোর একটু সিগারেটের ঠোঁট আর আমার লিপস্টিকের ঠোঁট, কিন্তু এখন তোরও সিগারেটের ঠোঁট আর আমারও, তাই আবারও দুজনের কিসটা একদম পারফেক্ট ভাবে আদায় করে নিলাম। তুমি যখন তখন আমাকে এভাবে কিস করলে তো আমাকে আর কোনো মেয়ে বিয়ে করতে রাজি হবে না। তখন আমি আব্বু আম্মুর কাছে মুখ দেখাবো কিভাবে? সবাই তো ভাববে আমার কোনো না কোনো সমস্যা আছে। অন্য কোনো মেয়ে রাজি হওয়ার দরকারও নাই, আমি রাজি হলেই চলবে। আমি কেবল একমাত্র তোর লক্ষ্মী বউ হয়ে সারা জীবন তোর সাথে থাকবো বলেই একটা হাসি দিয়ে আবিরকে জড়িয়ে ধরলাম। লক্ষ্মী না পেঁচা, আমি এখনই বড় আম্মুকে গিয়ে বলবো তোমার বিয়ে দিয়ে দিতে। বলিস, সমস্যা নাই, আমিও বলবো আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের বিয়ে দিয়ে দিতে। কি আমি কখন তোমাকে ভালোবাসি বললাম? বলিসনি, কিন্তু বলবি। কখনোই না, এটা অসম্ভব। আমি চাইলে কিন্তু সবই সম্ভব। তোমার সেই সম্ভব হওয়ার আগেই আমি বড় আম্মুকে বলতেছি তোমার বিয়ে দিতে। দাঁড়াও, বড় আম্মু, বড় আম্মু, কোথায় তুমি? কিরে, কি হয়েছে? এত রাতে চিৎকার করছিস কেন? বড় আম্মু, তোমার মেয়েকে বিয়ে দিতে হবে। কি এই মাঝরাতে এইসব বিয়ের শখ জাগলো কার? মাঝরাতেই বিয়ের শখ জাগে বড় আম্মু, সেসব তুমি বুঝবে না। তুমি তাড়াতাড়ি তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। পাগল কোথাকার, যা রুমে গিয়ে ঘুমা। কি হয়ে গেছে তোর বিচার দেওয়া? কি হয়ে গেছে তোর বিচার দেওয়া? আম্মু কি বললো? আমি পেছনে তাকিয়ে দেখি জুই দাঁড়িয়ে বলছে তোমাকে খুব তাড়াতাড়ি একটা টাকলা বেটা দেখে বিয়ে দিবে তোমাকে। তবে রে ফাজিল, দাঁড়া, আজকে তোকে হাতের কাছে পাই একবার, তারপর ব্লেন্ডারে জুস বানিয়ে খাবো তোরে। বাবা, যে একটা দৌড়ানি দিচ্ছে, জুই আমাকে যেন ধরতে পারলে সত্যি সত্যি আমাকে জুস করে খাবে। প্রাণ ভয়ে রুমের ভেতর ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিলাম। এবার কি করবে জুই? নারিকেল তেল। আবিরের বাচ্চা, তোর এত বড় সাহস আমার নাম ধরে ডাকিস? দরজাটা শুধু খুল একবার, তোর 12টা আমি বাজাবো। আমাকে কি বেকুব পাইছো নাকি? শয়তান, দরজাটা খুলবি নাকি আমি লাথি দিয়ে দরজা ভেঙে ফেলবো। আমার রুমের দরজা কাকলি ফার্নিচার থেকে বানানো, তুমি লাথি দিলেও ভাঙবে না। উল্টো এত রাতে আওয়াজ করার জন্য সবাই তোমাকে বকবে। যাই হোক, আমি তো আর দরজা খুলছি না। কুত্তা, বিলাই, বান্দর, পিচ্চি কুত্তা, কাল সকালে তুই কোথায় যাবি? রুম থেকে কি বের হবি না? তখন 12টা বাজাবো তোর। এইগুলো বলছে আর আবিরের দরজায় কি লাথি থাপ্পড় মেরে যাচ্ছে জুই। ওইদিকে আবির তো রুমের ভেতরে বসে বসে মজা নিচ্ছে। জুই আবিরের দরজায় লাথি দিয়ে আবিরকে গালাগালি করে ওর রুমের দরজা থেকে চলে যায়। তারপর দরজার ঠকঠকানি আওয়াজ বন্ধ হলে আবির বোঝে যে জুই চলে গেছে। তখন আবির রিল্যাক্স হয়ে তার বেডে এসে শুয়ে পড়ে। তারপর চোখ বন্ধ করতেই আবিরের ঘুম চলে আসে। বিছানায় এলোমেলোভাবে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে যায় আবির। তারপর সকাল প্রায় 8:30টার দিকে ঘুম ভাঙে আবিরের। ঘুম ভাঙতেই আবির অবাক হয়। আবির ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:30 বাজে, অথচ কেউ আজ এখনো তাকে ডাকেনি। আবির তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে ব্রাশ হাতে নিয়ে তোয়ালে কাঁধে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ওয়াশরুমে গিয়ে গা গোসল সেরে নেয়। গোসল করা হয়ে গেলে আবির যেই পরনে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বাইরে বের হবে, তখনই দেখে আবিরের রুমের বেডের উপর বসে আছে তার জুই আপু।
আবিরের পরনে শুধুমাত্র একটা তোয়ালে পেঁচানো। আর এই জুই মেয়েটাও কেমন বেশরম, আবিরকে এইভাবে দেখেও কেমন আবিরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আবির রেগে গিয়ে বলতে কেউ বলতে পারে না, যতই হোক না কেন মান সম্মানের প্রশ্ন বলে কথা। আবির জুইকে ওর রুমে বসে থাকতে দেখে আবার ওয়াশরুমে পিছিয়ে যায়। জুইয়ের তো এখন তার রুমে থাকার কথা না, এই সময় তো ওর কলেজে যাওয়ার জন্য রেডি হওয়ার কথা, সেখানেও আবিরের রুমে কি করছে? আবির ওয়াশরুমের দরজাটা একটু ফাঁক করে দেখে জুই চলে গেছে কিনা, কিন্তু না, জুই এখনো আবিরের বিছানায় বসে বসে পা দোলাচ্ছে আর ফোন হাতে নিয়ে মুচকি মুচকি হাসতেছে। ওইদিকে আবির ওয়াশরুমের ভেতর লুঙ্গি নিয়ে প্রবেশ করেনি, কারণ আবিরের রুমের সাথেই একদম লাগানো তার ওয়াশরুম। গোসল শেষ করে তার রুমে এসে অনায়াসে লুঙ্গি পরে নিতে পারবে, তাই সে ওয়াশরুমে লুঙ্গি কিংবা প্যান্ট নিয়ে ঢোকেনি। কতক্ষণ আর এইভাবে থাকা যায়? প্রায় 5 মিনিট সময় পার হয়ে যায় আবির ওয়াশরুমে বন্দি। তারপর আবির রেগে গিয়ে ওয়াশরুম থেকে জোরে জোরে তার আম্মুকে ডাকতে থাকে। আম্মু আম্মু কোথায় তুমি? সকাল সকাল এইভাবে ওয়াশরুম থেকে ছাগলের বাচ্চার মতো আম্মু আম্মু করছিস কেন? কি হয়েছে? দরকার আছে। আম্মু কোথায় তুমি? আরে শাশুড়িকে ডেকে কোনো লাভ নেই, উনি এখন রান্নাঘরে ব্যস্ত আছে। তুই বরং আমাকে বল, তোর কি কিছু লাগবে? কত বড় বজ্জাত মেয়ে রে বাবা, আমার আম্মুকে কি না শাশুড়ি বলতেছে, আবার সব কিছু বুঝেও আমাকে বলতেছে কিছু লাগবে কি না। আমার কিছু লাগবে না, তুমি আমার রুম থেকে যাও। কেন? আমি তো রুমে থাকলে কি সমস্যা? আর এমনিতেও এটা তো আমারও রুম। কোনো সমস্যা নেই। আরে আমি লুঙ্গি পরবো, ওয়াশরুমে শুধুমাত্র একটা তোয়ালে পরে আছি, তুমি প্লিজ আমার রুম থেকে যাও। আমি কি তোকে লুঙ্গি পরিয়ে দেব? এই না না, একদম না। তাহলে তুই লুঙ্গি পর, সমস্যা কোথায়? সমস্যা আছে, আমি ওয়াশরুমে লুঙ্গি নিয়ে আসিনি। আমার সব লুঙ্গি তো ওয়ার্ড্রপের ভিতর রাখা আছে, আমি এই অবস্থায় কিভাবে বের হব? 1 মিনিট, কিভাবে বের হবে মানে? তুই কি লজ্জা পাচ্ছিস? আমি তো তোকে এর আগেও ছোটবেলায় অনেকবার তোয়ালে পরে দেখেছি। কথাটা শুনে আমার মেজাজটা কেমন যেন গরম হয়ে গেল। এই আপনি আমার রুম থেকে বের হন তো। বেশ রেগে কথাটা বললাম। তারপর জুই আর কোনো কথা না বলে ওয়ার্ড্রপ থেকে আমাকে একটা লুঙ্গি বের করে দিয়ে চুপচাপ আমার রুম থেকে চলে গেল। আবির মোটামুটি অনেকটা রেগে জুইকে কথাটা বলে। জুই তখন আবিরের কথায় কষ্ট পেয়ে চুপচাপ আবিরের রুম থেকে বের হয়ে চলে যায়। তারপর আবির ওয়াশরুম থেকে বের হয়ে তার ড্রেস চেঞ্জ করে নেয়। এর মধ্যে নিচ থেকে তার আম্মুর ডাক আসে, তাই আবির আর দেরি না করে সোজা নিচে তার আম্মুর কাছে চলে যায়। কিরে, তোকে সেই কখন থেকে ডাকতেছি, কানে কি সব গুজে রেখেছিলি? কই আম্মু, কিছু না তো, আসলে আমি ওয়াশরুমে ছিলাম তাই শুনতে পাইনি। আচ্ছা, খেতে বস, আমি তোকে নাস্তা দিচ্ছি। তারপর আবিরের আম্মু আবিরকে খেতে দেয়। এর মধ্যে সেখানে জুই আসলে আবিরের আম্মু জুইকেও আবিরের পাশে বসিয়ে তাকে খেতে দেয়। তারপর ওরা দুজনে একসাথে ব্রেকফাস্ট করতে থাকে। আবির ব্রেকফাস্ট সেরে নিয়ে তার স্কুলে যাওয়ার জন্য রুমে এসে স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে তার আম্মুকে সালাম দিয়ে তার আম্মুর কাছ থেকে কিছু টাকা নিয়ে বাসার বাইরে চলে আসে। আবির প্রতিদিন তার সাইকেল নিয়ে স্কুলে যাওয়া আসা করে, তাই প্রতিদিনের মতো আজকেও বের হয়ে আবির তার সাইকেলটাকে সুন্দরভাবে একটা কাপড়ের ছেঁড়া অংশ দিয়ে মুছতে থাকে। আবির আর জুইয়ের কলেজটা একই রাস্তায়, তাই জুই আবিরের সাথে একসাথেই বাসা থেকে বের হবে বলে আবিরের পেছনে জুই রেডি হয়ে এসে দাঁড়ায়। জুই দেখে আবির তার সাইকেল মুছতেছে আর তার সাইকেলে চুমু খাচ্ছে। বাবা, আমাকে তো একদিনও নিজে থেকে আদর করে একটা পাপ্পিও দিস না। সকাল সকাল এই ভাঙা সাইকেলটার প্রতি তো এত ভালোবাসা। তো কিছু না, চল আমি আজকে তোর সাইকেলে করে তোর সাথে কলেজ পর্যন্ত যাব। কোনো দরকার নেই, তুমি একটা রিক্সা করে তো চলে যেতে পারো। কিন্তু আমি তোর সাথে যাব। আমার সাথে কিভাবে যাবে? দেখছো না আমার সাইকেলের পেছনে কোনো সিট নেই, কোথায় বসবে তুমি? সমস্যা নেই, আমি সামনের এই রডটাতে তোকে জড়িয়ে ধরে বসে থাকবো আর তুই চালাবি। কি, আমি তোমাকে আমার সাইকেলের সামনে বসিয়ে চালাবো আর তুমি রাস্তায় সবার সামনে আমাকে জড়িয়ে ধরে থাকবা? অসম্ভব, আমি পারবো না তোমার মতো একটা আটার বস্তাকে নিয়ে সাইকেল টানতে। ওই পিচ্ছি, আমি তোর চেয়ে ওজনে কম। আমি মাত্র 42 কেজি আর তুই 49। তাহলে বল আটার বস্তা কে? যাই হোক, আমি যাচ্ছি, তুমি একটা রিক্সা নিয়ে তোমার কলেজে চলে যাও। বাবু, আমি তোমার সাথেই যাব।
ঠিক আছে, যাবে যখন। আমি ভুলে বাসার ভেতর আমার সাইকেলের চাবিটা ফেলে আসছি। যাও, আম্মুকে বলে সেটা নিয়ে আসো। ঠিক আছে, তুই দাঁড়া, কোথাও যাবি না কিন্তু। আমি এই বাসার ভেতরে যাব আর আসবো। ঠিক আছে। তারপর আমি দুষ্টু বুদ্ধি করে জুইকে আমার কাছ থেকে সরিয়ে দিই। ও যে বাসার ভেতরে প্রবেশ করছে, তখন আমি সাইকেল নিয়ে সেখান থেকে সোজা টেনে আমার স্কুলে চলে আসছি। ওদিকে জুই বাসায় গিয়ে যেই বুঝছে আমি ওকে ফাঁকি দিছি, অমনিও দৌড়ে বাসার গেটের সামনে বের হয়ে আসে আর এসে দেখে আমি নেই। আবিরের বাচ্চা আমাকে এইভাবে বোকা বানালো। দাঁড়া, আজকে শুধু একবার বাসায় আয় তুই। আজ তোর একদিন কি আমার একদিন। আর কি করার, তারপর আমি আর কোনো উপায় না পেয়ে একটা রিক্সা ডেকে নিয়ে আমার কলেজে চলে গেলাম। আবির সাইকেল নিয়ে তার স্কুলে চলে আসে। আবির স্কুলে এসে দেখে অলরেডি তার ক্লাস শুরু হয়ে গেছে, পাক্কা 15 মিনিট লেট। তারপরেও ভয়ে ভয়ে ক্লাসের দিকে এগিয়ে যায় আবির। আবির ক্লাসের সামনে গিয়ে তার স্যারকে সালাম দিয়ে ক্লাসের ভেতর ঢুকে যায়। আর ক্লাসে ঢুকে দেখে তার বন্ধু রিয়াদ আগে থেকেই তার জন্য জায়গা ধরে রেখেছে। আবির গিয়ে সোজা রিয়াদের পাশের সিটটাতে বসে, যেখানে সে জায়গা ধরেছিল। তারপর তাদের প্রথম ক্লাস শেষ হলে রিয়াদ বলে, কিরে মামা, তোর আজকে আসতে এমন লেট হলো যে? ব্যাপার কি? রাস্তায় কোনো সমস্যা হয়েছিল নাকি? না দোস্ত, রাস্তায় কিছু হয়নি, তবে বাসা থেকে বের হওয়ার সময় পেতনি আমার পিছু নিয়েছিল। কি বলিস, দিনের বেলা পেতনি? পেতনি বন্ধু, এই পেতনি সেই পেতনি না। এই পেতনি আমাদের বাসাতেই থাকে আর সারাদিন রাত আমার উপর অত্যাচার করে। দোস্ত, পেতনিটা কি খুব সুন্দরী? আর অত্যাচার করা মানে কি ওইগুলা? শালা বান্দর, তুই আর কখনো ভালো হবি না, তাই না? ও, মারলি কেন? ও, এটা কি তোর সেই বউ পেতনি যে তোকে কালকে খেলার মাঠ থেকে থাপ্পড় মেরে নিয়ে গেল? সাথে সাথে রিয়াদের মুখ চেপে ধরে বললাম, এই শালা চুপ চুপ চুপ, আসতে বল। কেউ শুনলে আমার মান সম্মান সব ছাই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বলবো না। তা দোস্ত, তোর কি কোনো শালি আছে, মানে ভাবির বোন? কেন বলতেছিস? বলতেছি কারণ ভাবি তো দেখতে মাশাল্লাহ, তাই ভাবির কোনো বোন থাকলে সেও নিশ্চয়ই ভাবির মতোই দেখতে হবে। তাই বলছিলাম আর কি, তোর একটা শালি থাকলে। চুপ কর শালা, ওইটা শুধুই তোর ভাবি লাগে, বুঝছিস? আর হ্যাঁ, ওর বোন তো একটা আছেই। প্রেম করবি? প্রেম করে দিলে তো ভালোই হবে, ভবিষ্যতে দুই বন্ধু একসাথে মিলে শ্বশুর বাড়িতে যেতে পারবো। হ্যাঁ রে পাগলা, ওর বোন আছে বটে, ক্লাস 4-এ পড়ে। সমস্যা নেই, তুই ওকে কিছুদিন পর আমাদের স্কুলে ভর্তি করিয়ে দিবি। তারপর ওকে পেলে পুষে বড় করবি, পরে ওর বয়স হলে তোরা বিয়ে করে নিবি। দূর শালা, মজা করিস। তুই আমার বন্ধু লাগিস, তোর সাথে আমি তো মজা করতেই পারি। তারপর তাদের ক্লাসের দ্বিতীয় ঘন্টা পড়ে যায় আর তাদের অন্য একজন স্যার ক্লাসে আসে। তখন ওরা আর কোনো কথা না বলে চুপচাপ মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকে। একে একে 4টা ক্লাস শেষ হয়ে গেলে ওদের স্কুলে টিফিনের বেল পড়ে। দোস্ত, টিফিনে তো বেল পড়ে গেছে, এখন তো ক্লাসে কেউ থাকবে না। টাকা দেয়, আড্ডায় মেন জিনিস নিয়ে আসে। এই শান্ত, যা তো দোকান থেকে 4টা ডারবি নিয়ে আয়। তাই বলে ক্লাসে বসে? আরে মামা, একদিন খেলে কিছু হবে না, যা তুই নিয়ে আয় বেটা। তারপর ওদের শান্ত নামের বন্ধুটা দোকানে গিয়ে সিগারেট নিয়ে আসে। ক্লাসের মধ্যেই চুপি চুপি সিগারেট খাচ্ছে আর আড্ডা দিয়ে যাচ্ছে আবির সহ তার বন্ধুরা। তখন জানলার পাশ দিয়ে কয়েকজন মেয়েকে হেঁটে যেতে দেখে, তার মধ্যে একজনকে দেখে ক্রাশ খেয়ে যায়। ওদের মধ্যে একটা মেয়ে দেখতে একটু লম্বা, ছোট ছোট চুল আর দেখতে বেশ ফর্সা। রিয়াদ তাকে দেখে যেন ওর মনে লাড্ডু ফুটান দিচ্ছে। কি রে বলো, তুই এরকম ভূত দেখার মতো হা হয়ে গেলি যে? বন্ধু, তুই যে জানালার পাশে দেখ। জানালার পাশে কে? দোস্ত, ওই দেখ, পড়ি। সিগারেট খেয়ে কি নেশা হয়ে গেল নাকি তোর? কি সব বলতেছিস? শালা, ওই মেয়েটাকে দেখ, মনে হয় অবশেষে আমার প্রেমের ঘন্টা বেজে উঠল। খোঁজ কর ও কোন ক্লাসে পড়ে। প্লিজ বন্ধু, যেভাবেই হোক ওর সাথে কথা বলতে হবে। তুই প্লিজ ব্যবস্থা কর। কোন মেয়েটা দেখি? ওইটাও তো ছোট্ট একটা মেয়ে, আমাদের জুনিয়র ক্লাস 8-এ পড়ে। ওর নাম সাদিয়া, আমি চিনি ওকে। দোস্তি কালকের মধ্যে ওকে অফার দেবে, আমি ওকে ভালোবাসি।
ট্রিট দিতে হবে কিন্তু। এই আবির এমনি এমনি কখনো কিছু করে না। ঠিক আছে বন্ধু, তুই যা বলবি তাই করবো। তারপরও আমার লাইনটা একটু ক্লিয়ার করে দে, তুই তো এসবে মাস্টার। ওকে ডান, তুই ওর জন্য চিঠি লিখে ফেল, পৌঁছানোর আর রাজি করানোর দায়িত্ব আমার। ওকে বন্ধু। তারপর আবারও স্কুলে ক্লাস শুরু হয়ে যায়। ছুটির পর আবির, রিয়াদ আর ওর কয়েকজন বন্ধু সবাই মিলে তাদের মহল্লার একটা নতুন কফি শপে আড্ডা দিতে চায়। সেখানে গিয়ে তারা বেশ মজা করে একসাথে সবাই ট্রুথ ডেয়ার খেলে, অন্যদিকে প্র্যাঙ্ক কল করে চিকেন কাবাব খায়, আরো অনেক দুষ্টুমিতে মেতে থাকে সবাই। এইদিকে জুই আবিরকে বারবার কল করে যাচ্ছে, কিন্তু ফ্রেন্ডদের মধ্যে আড্ডায় ডুবে গিয়ে আবির সেগুলো খেয়াল করেনি। আড্ডা শেষে প্রায় সন্ধ্যা 7টায় বাসায় ফিরে আবির বাসায় এসে সাইকেল রেখে দরজার কলিং বেল বাজাতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। ওই নবাবের পুত্রের ছেলে, স্কুল ছুটি হয়েছে সেই বিকেল 4টায়। এতক্ষণ তুই কোথায় ছিলি? সরি আম্মু, আসলে আমার এক বন্ধুর নানি মারা গেছে তো, তাই সবাই মিলে সেখানে তাকে দেখতে গিয়েছিলাম। আমাকে মিথ্যা বলতে গিয়ে আবার তোর কোন বন্ধুর জীবিত নানিকে মেরে ফেললি? এই তো কয়েকদিন আগেও বললি তোর কোন এক বন্ধুর জানি নানি মারা গেছে, আবার আজও বলতেছিস হারামজাদা। এই রে, জিব্বায় কামড় খেয়ে গেলাম। না মানে আম্মু, বড় আম্মু কোথায়? বাসাটা এমন ফাঁকা ফাঁকা লাগছে যে। তোর বড় আম্মু তাদের বাসায় চলে গেছে, আর তার সাথে জুইও রাগ করে চলে গেছে। হারামির বাচ্চা, তুই জুইকে কি বলছিস? কই, আমি তো কিছু বলিনি। আবারও মিথ্যা বলতেছিস? তুই নাকি ওর সাথে রাগারাগি করেছিস, তাই ও মন খারাপ করে ওর আম্মুর সাথে চলে গেছে। শোন, আমার সোজা কথা, তুই যদি ওকে ভালোই ভালোই বাসায় ফিরে আনতে না পারিস তাহলে তোর ভাত বন্ধ। তুই এক্ষুনি তোর ভাবিদের বাসায় যা, গিয়ে যেভাবেই হোক জুয়ের রাগ ভাঙিয়ে ওকে নিয়ে আয় বাসায়। আমি কেমন একা হয়ে গেছি, আমার কিচ্ছু ভালো লাগছে না মেয়েটাকে ছাড়া। দেখ, তার ভাল লাগে না। আম্মু আজকে রাতের জন্য এই শাস্তিটা অফ রাখো, কাল সকালে বড় আব্বুর বাসায় গিয়ে জুই আব্বুকে নিয়ে আসবো। এখন রাতের বেলা একা কিভাবে যাব? রাতে যদি না খেয়ে থাকতে পারিস তাহলে থাক, জুইকে ফিরে না নিয়ে আসা পর্যন্ত এ বাসায় তোর সবকিছু বন্ধ। এখন কি করি? সারা বিকেল বন্ধুদের সাথে আড্ডা হইচই করে এখন আর কিছু ভালো লাগতেছে না। আর রাতে আমার পক্ষে জুইদের বাসায় যাওয়া সম্ভব না, তাই রাতে না খেয়ে কষ্ট করে কোনো মতো রাতটাকে পার করে দিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা পাঞ্জাবি আর পাজামা পরে জুইদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওদের বাসায় যেতে যেতে সকাল 11টা বেজে গেল। ওদের বাসার গেটম্যান থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত সবাই আমাকে চিনে। দুপুর হয়ে যাওয়ায় জুয়ের আব্বু অফিসে চলে গেছে, তাই উপস্থিত যারা ছিল তাদের সাথে কথা বলে সালাম দিয়ে বাসার ভেতরে প্রবেশ করলাম। কিন্তু জুইকে কোথাও দেখছি না। ওর ছোট বোন রিভাকে দেখছি ও সোফার উপর বসে বসে টিভিতে কার্টুন দেখতেছে, তাই আমি গিয়ে রিভার পাশে বসে পড়লাম। আরও কেমন আছে সেই সব জিজ্ঞেস করলাম। তারপর ও বলল জুই ওর রুমে আছে, তাই আমি জুয়ের রুমে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে বললাম, চলো বাসায় চলো, তোমার জন্য আম্মু আমাকে বাসায় কালকে থেকে না খাইয়ে রাখছে। না, আমি যাব না। কেন? তারপর আমার পেছন থেকে জুয়ের ছোট বোন রিভা বলল, দুলাভাইকে আপুকে নিতে আসছেন? হ্যাঁ, আজকেই চলে যাব নিয়ে। আমি যাব না। কিন্তু কেন যাবে না সেটা তো বলো। আমি কেন যাব? মনে নেই কালকে সকালে তুই আমার সাথে কি ব্যবহার করেছিলি? তারপর আবার আমাকে তোর সাইকেলে না নিয়ে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছিলি। সেসব ব্যাপার নিয়ে কি মন খারাপ করে আছো? না, আমি মোটেও সেগুলো নিয়ে মন খারাপ করিনি, কিন্তু আমি কষ্ট পেয়েছিলাম যখন তুই আমাকে আপনি আপনি করে বলতেছিলি। আমি এখন যাব না তোর সাথে, তুই যা। আচ্ছা সরি, এই দেখো আমি কানে ধরছি, আর কখনো তোমার সাথে রেগে কথা বলবো না। তুমি যা বলবে তাই শুনবো, কখনো তোমাকে আর আপনি করে বলবো না। তাও আমার সাথে চলো প্লিজ। আম্মু বলেছে তোমাকে বাসায় না নিয়ে গেলে আমাকে আর বাসায় উঠতে দিবে না। ঠিক আছে, এত করে যখন বলছিস তখন আমি তোর সাথে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোর এখন আমাকে জড়িয়ে ধরে বউ ডাকতে হবে, আর আমাকে যত ইচ্ছে তোকে আদর করতে দিতে হবে। হাতি কাদায় পড়লে তো চামচিকেও লাথি মারে। সবই পরিস্থিতি, সুযোগ বুঝে আমার সাথে যা নয় তা করে নিচ্ছে ও। একবার শুধু বাসায় নিয়ে যাই, তারপর বোঝাবো মজা। ঠিক আছে, বুকে আসো, তোমাকে চাপ দিয়ে মেরে ফেলি। তারপর আমি জুইকে বুকে জড়িয়ে ধরে ওকে বউ ডাকলাম। খেয়াল করলাম
আমি ওকে জড়িয়ে ধরে বউ বলাতেও কেমন যেন লজ্জা পাচ্ছে। আবির, তুই সারা জীবন পিচ্ছিই থাকবি, একটুও বড়দের মতো রোমান্টিক হবি না, জড়িয়ে ধরছিস আর আমাকে চুমু খাবি না, আদর করবি না। তারপর আমি জুইয়ের কপালের উপর থেকে ওর চুলগুলো সরিয়ে ওর কপালে একটা ছোট্ট করে চুমু দিলাম। ওই, আমি কি তোর মতো পিচ্ছি নাকি যে কপালে চুমু দিচ্ছিস? তাহলে কোথায় চুমু দিব? দাঁড়া, আমি দেখাচ্ছি কোথায় কোথায় চুমু দিবি। তারপর জুই ওর মেকআপ বক্স থেকে লিপস্টিক বের করে ঠোঁটে লাগিয়ে আবিরকে ওর খাটে ফেলে দিল। তারপর পাগলের মতো আবিরের গালে, কপালে, নাকে, ঠোঁটে, গলায় সহ বুকের মাঝখানে ওর লিপস্টিক রাঙানো ঠোঁটের মিষ্টি ছোঁয়া এঁকে দিল। আবিরের সারা মুখ জুয়ের লিপস্টিক লাগানো ঠোঁটের ছোঁয়ায় পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ, আমার মুখের এই কি অবস্থা করলে? পুরো মুখ থেকে তো লিপস্টিকের গন্ধ আসছে। আমি আবিরের গাল দুটোকে টেনে বললাম, এটাকে গন্ধ না, ঘ্রাণ বলে আমার পিচ্চি জামাই। হয়েছে, এখন বাসায় চলো। আম্মু একা একা বাসায় আছে, না জানি কি করতেছে। ঠিক আছে, তুই এখানে বস, আমি রেডি হয়ে আসছি। তারপর আবির জুয়ের রুমে ওর বিছানায় বসে বসে ঘাড় ঘুরিয়ে জুয়ের রুমটাকে দেখতে থাকে। রুমটা বেশ সুন্দর করে সাজানো গোছানো, আর শোকেসের ভিতর অনেকগুলো টেডি বিয়ার রাখা। আবির জুইকে সেগুলোর কথা জিজ্ঞেস করতেই জুই বলে এইগুলো তার ছোটবেলার খেলার পুতুল, ভবিষ্যতে তার মেয়েকে এইগুলো দেখাবে বলে জুই পুতুলগুলোকে এইভাবে সাজিয়ে রেখেছে। কথা বলতে বলতে রেডি হয়ে যায় জুই। ও রেডি হতে আবির ওকে নিয়ে নিচে চলে আসে। এসে দেখে জুয়ের আম্মু সোফায় বসে বসে তার ছোট মেয়েকে খাবার খাওয়াচ্ছে। আবির, তুই কি এখনো চলে যাচ্ছিস বাবা? হ্যাঁ বড় আম্মু, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। জানো, তোমার মেয়ের জন্য আম্মু আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, বলেছে আমি যেন জুইকে না নিয়ে বাসায় না ফিরি। আমি তো তোর আম্মুর কাছ থেকে সব শুনেছি বাবা। আচ্ছা তুই বস, কিছু খেয়ে যা, আর একটু পর তোর বড় আপু অফিস থেকে চলে আসবে, দেখা করে যা। না বড় আম্মু, আম্মু বাসায় একা আছে আজকে, আর দেরি করতে পারবো না। আমি বরং বাসায় গিয়ে তোমাদেরকে ভিডিও কল করব। ঠিক আছে বাবা, তাহলে সাবধানে যাস আর মেয়েটাকে দেখে রাখিস। আম্মু, আমি তো ওকে দেখে রাখি। হয়েছে, এখন চলো। তারপর ওরা দুজন বাসা থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে চলে আসলো। আবিরদের বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসতেই জুই আবিরের আম্মুকে গিয়ে জড়িয়ে ধরল। আম্মু, তোমাদের দুজনের ভালোবাসা হয়ে গেলে এবার তোমার এই নিষ্পাপ ছেলেটার দিকে একটু তাকাও। না খেয়ে কেমন মরা শুটকির মতো হয়ে গেছি আমি। যা ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি তোর জন্য। জুই, মা তুইও যা ফ্রেশ হয়ে আয়, আমিও সকাল থেকে না খেয়ে আছি তোদের সাথে একসাথে খাবো বলে। আচ্ছা। তারপর আবির ওপরে তার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসে। এসে দেখে টেবিলে তার জন্য অনেক আইটেমের খাবার সাজানো। আবির তখন একটা চেয়ার টেনে নিয়ে সেখানে বসে পড়ে। আম্মু, খেতে দাও। দাঁড়া জুই আসুক, ওই তো আসছে, আয় মা বস। তারপর জুই এসে আবিরকে সামনের চেয়ারটাতে বসে তখন আবিরের আম্মু ওদের দুজনকে খাবার খেতে দেয়। খেতে খেতে জুই আর খেতে পারে না, তাই সে তার প্লেট থেকে একটা অর্ধেক মাংস আবিরের প্লেটে তুলে দেয়, আর সাথে সাথে আবির সেটাকে টেবিলের ওপর ফেলে দেয়। আবির জুইয়ের দিকে তাকিয়ে দেখে জুইয়ের মুখটা রাগে একদম লাল রক্তিম বর্ণ ধারণ করছে। মনে হচ্ছে যেন টেবিলের ওপর থাকা কাঁটা চামচটা দিয়ে এক্ষুনি আবিরকে মেরে ফেলবে। আবির জুইকে এত রাখতে দেখে টেবিল থেকে তার প্লেট হাতে উঠিয়ে নিয়ে তার রুমে গিয়ে খাবারটা শেষ করে নেয়। এখন রাত প্রায় 9টা বাজে। সারাদিন জার্নি করার কারণে খুব টায়ার্ড লাগতেছে আবিরের। বিছানায় গা এলিয়ে দিতেই আবিরের চোখ দুটো কেমন যেন ঘুমে বন্ধ হয়ে আসে। তারপর আবির ঘুমের দেশে হারিয়ে যায়। সকালে ঘুম ভাঙে জুইয়ের চুরির আওয়াজে। আবির চোখ খুলতেই জুই আবিরকে কোলবালিশের মতো শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আবির যেই জুইকে সরাতে যাবে তখন জুই ওর ফোনটা বের করে আবিরের সামনে ধরে। স্পষ্ট দেখা যাচ্ছে আবির একটা ছোট্ট তোয়ালে পরে অর্ধ উলঙ্গ হয়ে আছে। আবির মেনে নেয় যে এখন জুইয়ের যা ইচ্ছে তাই তাকে করতে দিতে হবে, নালে এইসব ছবি আবিরের ফেসবুকে আপলোড হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর জুই আবিরকে ছেড়ে দিয়ে আবিরের পাশ থেকে উঠে একটা মুচকে হাসি দিয়ে রুম থেকে চলে গেল। তারপর আবির বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে তার স্কুলে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। তখন জুই আবার আবিরের রুমে আসলো। ডিয়ার পিচ্চি বর, সকাল সকাল কোথায় যাচ্ছ? দেখতেই তো পাচ্ছ স্কুলে যাওয়ার জন্য বেরোচ্ছি, তাও জিজ্ঞেস করছো কেন? না, আজকে তোমার স্কুলে যাওয়া ক্যান্সেল।
আজকে তুমি সারা দিন আমাকে সাথে নিয়ে ঘুরবা। পারবো না। তোমাকে পারতে হবে না, আমি পারবো। কি পারবে? এই যে সেদিন যে তোর এই সিগারেট ধরানো ছবি তুললাম, সেগুলো ছবি তোর আম্মু আব্বুকে দেখাতে পারবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে জুই কোন দিনের ছবির কথা বলতেছে। এইটাই তাহলে ওর ছবি তোলার কারণ। এখন যদি আমি ওর কথা না শুনি, তাহলে এই ছবিগুলো ও সবাইকে দেখিয়ে দিবে, আর সবাই মিলে আমাকে বাসা থেকে বের করে দিবে। তাই আর কোনো ভাবনা চিন্তা না করে বললাম, কখন তোমাকে নিয়ে যেতে হবে? জি, বিকালে। আচ্ছা, রেডি থেকো। স্কুলে যেহেতু যাওয়া আর হলো না, তাই আমি রুমে বসে বসে গল্পের বই পড়তেছিলাম। এর মধ্যে দুপুর হয়ে আসলো। তারপর জুই এসে বলল, কিরে কখন যাবি? আমি তো রেডি, তুমি রেডি হয়ে আসো। আচ্ছা, আসছি। তারপর জুই একটা নীল শাড়ি পরে শাড়ির কুচি হাতে নিয়ে আমার কাছে এসে বলল, আবির, আমার শাড়ির কুচিটা একটু ঠিক করে দে তো। ছি ছি, আমি পারবো না। তুই পারবি না, তোর ঘাড় পারবে। শাশুড়ি আম্মুকে কি ডাকবো নাকি আমি? না না, কিন্তু আমি তোমার পেটে কিভাবে হাত দেব? আমার লজ্জা করবে না বুঝি? এই জন্যই তোকে পিচ্ছি বলি। এত লজ্জা পেলে তোর বউয়ের শাড়ির কুচি কে গুজে দিবে? নে ধর, তোর ভবিষ্যৎ বাবুর আম্মুর শাড়ির কুচিটা ঠিক করে গুজে দে। তারপর আমি একটু বেশি নার্ভাস হয়ে জুইয়ের শাড়ির কুচিটা হাতে নিয়ে চোখ বন্ধ করে যেই ওর কোমরে গুজে দিতে যাব, তখনই ওর কোমর স্পর্শ করতে আমি কেমন চমকে যাই, আর আমার নরম হাতের ছোঁয়া পেয়ে ও কেমন শিউরে উঠল। শাড়ি ঠিক করা হয়ে গেলে দুজনেরই মুখ দিয়ে লজ্জায় কোনো কথা বের হচ্ছে না। একটু পর আমি আস্তে আস্তে মাথা উঠিয়ে জুইয়ের দিকে তাকিয়ে দেখি ওর পরনে নীল শাড়ি, গলায় স্বর্ণের গহনা, হাতে লাল রেশমি চুড়ি, কানে লম্বা দোল, আর ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক। সব মিলিয়ে যেন আজকে জুইকে দেখে আমার এক অন্যরকম অনুভূতি কাজ করতেছে। আমি পলকহীন দৃষ্টিতে জুইয়ের সাজের দিকে তাকিয়ে আছি। পুষে ফিরলাম জুইয়ের কথাতে। এইভাবে বোকাদের মতো তাকিয়েছিস কেন? যাবি না? চলো। তারপর আমরা রুম থেকে বেরিয়ে আসতেই আম্মু বলল, তোদের দুজনকে অনেক সুন্দর লাগছে। আম্মু, আমি তোমার ছেলের সাথে থাকলে সারা জীবন আমাদের সুন্দরই লাগবে। আচ্ছা, তোরা কি কোথাও বেরোচ্ছিস? তাহলে এত ফাঁকাফাঁকি দাঁড়িয়ে আছিস কেন? কাছে আয় আবির, ওর হাত সুন্দর করে ধরে হাঁট। এই তো, এবার কত সুন্দর লাগছে তোদের। সাবধানে যাস, আর সন্ধ্যার আগে বাসায় ফিরে আসিস। ঠিক আছে আম্মু। তারপর ওরা দুইজন একটা মুচকি হাসি দিয়ে বাসা থেকে বের হয়ে রাস্তায় চলে আসে। এসে দুজনে মিলে একটা রিক্সা ডেকে নিল। তারপর দুজনে এক রিক্সা করে রওনা দিল পার্কের উদ্দেশ্যে। কিছু দূর যেতেই আবিরের তার বন্ধু রিয়াদের সাথে দেখা হয়ে যায়। সেও তখন বিপরীত পাশ থেকে একটা রিক্সায় করে স্কুল থেকে আসতেছিল। তখন রিয়াদ আবিরকে জুইয়ের সাথে দেখে রিক্সা থেকে একটু মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে বলে, দোস্ত তোদেরকে জামাই বউ হিসেবে হেব্বি মানিয়েছে, বাবিকে আমার সালাম দিস। রিয়াদের কথা শুনে আবির রেগে গিয়ে রিয়াদকে একটা ঘুষি দেখায়। রিক্সা তার নিজ গতিতে চলতেছে। কিছুক্ষণের মধ্যেই ওরা পার্কের গেটের সামনে চলে আসে। তারপর আবির রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া মিটিয়ে ওদের দুজনের জন্য 2টা টিকিট নিয়ে পার্কের ভেতরে প্রবেশ করে। পার্কের ভেতরে এসে ওরা দুইজন ইচ্ছে মতো 4-5টা ঘুরে ঘুরে দেখতে থাকে। সেই সাথে পার্কের ওয়াটার পার্ক সহ বিভিন্ন রাইড তারা এনজয় করে। ঘোরাঘুরি শেষে ওরা খাওয়া দাওয়ার জন্য পার্কের একটি নিজস্ব ক্যান্টিনে গিয়ে বসে আর নাস্তা করে নেয়। তারপর ওরা ক্যান্টিন থেকে যখন বের হতে যাবে, তখন ভুলবশত একটা ছেলের সাথে আবিরের ধাক্কা লেগে যায়, আর সাথে সাথে সেই ছেলেটা রেগে গিয়ে আবিরের পাঞ্জাবির কলার ধরে আবিরকে বকতে থাকে। ছেলেটি আবিরের পাঞ্জাবির কলার ধরায় জুই অনেক রেগে যায়। আবিরের পাঞ্জাবির কলার ধরার সাথে সাথেই জুই সেই ছেলেটিকে পেছন থেকে ওর শার্টের কলার ধরে ওর বুক বরাবর জোরে একটা ধাক্কা দেয়, আর ছেলেটি নিজের ব্যালেন্স কন্ট্রোল করতে না পারায় সোজা ঘাসের ওপর গিয়ে পড়ে যায়। জুই সেখানেও ছেলেটির কাছে এগিয়ে গিয়ে ছেলেটিকে পা দিয়ে লাথি মারতে থাকে। জুইকে এমন রাখতে দেখে কেউ ওদের দিকে ভয়ে এগিয়েও আসছে না। জুই অনবরত ছেলেটিকে মেরেই যাচ্ছে। আবিরের কোনো কথাও শুনছে না। একসময় পরিস্থিতি আরো খারাপ হয়ে আসলে আবির জুইকে পেছন থেকে জড়িয়ে ধরে কোলে তুলে নিয়ে সেখান থেকে সাইডে চলে আসে। ছাড় আমায়,
আমি তোকে ওখান থেকে নিয়ে তুই আমাকে ওখান থেকে নিয়ে আসলি কেন? ওর কত বড় সাহস, ও তোর কলার ধরে তোর সাথে উচ্চস্বরে কথা বলে। তুমি কি করছিলেটা কি? এভাবে কেউ কাউকে মারে নাকি? আর একটু হলে তো ও অজ্ঞান হয়ে যাচ্ছিল। সামান্য আমার পাঞ্জাবির কলার ধরছে বলে তুমি ওনাকে না চিনে না জেনে এইভাবে মারতে থাকবে? এটা তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে বিশাল। আজ তুই না থাকলে ওরে আমি মেরেই ফেলতাম। ওর কত বড় কলিজা, ও আমার সামনে তোর কলার ধরে আমার সাথে তার সাথে উচ্চস্বরে কথা বলে, তাও কিনা সামান্য একটা গায়ের সাথে ধাক্কা লাগার কারণে। বাব্বা, এত ভালোবাসো আমায়? তোর কি মনে হয়? বলতেছে আর রাগে ফুঁসছে। আমি জুইকে প্রথমবার এভাবে আমি বাদে অন্য কারোর সাথে রেগে মারামারি করতে দেখছি। ও এমনিতেই অনেক রাগী আর গুন্ডি, আর আজ সেটা আমি নিজের চোখেই দেখলাম। আমার প্রতি ওর এত ভালোবাসা দেখে আমার মনটা ভরে উঠল। তাহলে আমি ওর প্রেমে পড়ে গেলাম। যাই হোক, একটা ব্যাপার আমি নিশ্চিত, ওইভাবে সারা জীবন আমার সাথে থাকলে আমাকে কখনো কারো কাছে ছোট হতে দিবে না। তারপর বিকেলে পার্কে সবুজ ঘাসের উপর দুজনে বসে আরও কতক্ষণ আড্ডা দিলাম, আর সন্ধ্যার সময় বাসায় ফিরলাম। সব মিলিয়ে আজকের দিনটা সেরা ছিল। বাসায় এসে ফ্রেশ হয়ে ডিনার করে নিলাম। তারপর রিয়াদের কাছ থেকে আজকে স্কুলের ক্লাসের সব পড়াগুলো জেনে নিলাম। আমি রুমে বসে বসে বই পড়ছি, তখন জুই আমার রুমে আসলো। এসেও একটা বই নিয়ে আমার সামনে বসলো। পড়া বানাতে বইটা নিলেও ও শুধু এক পলকে আমাকে দেখে যাচ্ছে, কিছু বলছে না। তারপর আমার পড়া শেষ হয়ে গেলে ও ওর রুমে চলে যায়, আর আমিও তাড়াতাড়ি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকাল সকাল ঘুম থেকে ওঠে আবির। আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গা গোসল করে নাস্তা করে নিয়ে প্রতিদিনের মতো সাইকেল নিয়ে বের হয়ে পড়ে তার স্কুলের উদ্দেশ্যে। গতকাল সে স্কুল যায়নি, তাই আজকে সময়ের একটু আগেই বাসা থেকে বের হয় আবির। আবির স্কুলে এসে ক্লাসে প্রবেশ করতে একটু পর তার বন্ধু রিয়াদ ক্লাসে আসে। কি শালা, তুই কালকে স্কুলে আসিসনি কেন? বাসায় একটু কাজ ছিল। কাল দেখলাম তো তোর কাজ, বউকে নিয়ে রিস্কায় ঘুরতেছিস। তাহলে আবার মনে করিয়ে দিচ্ছিস কেন? তুই বলছিলি আমার সাথে সাদিয়ার প্রেমটা করিয়ে দেবে। আমার লাভ লেটারটা লেখা শেষ, বাকিটা তুই ব্যবস্থা কর এখন। আজকে আর রিস্ক নিতে পারবো না, সর। এমনিতেই কালকে সারাদিন আমার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে তোর রিক্সায় ঘোরা ছবিগুলো আমি সব মেয়েদেরকে দেখিয়ে দেই। তাহলে যখন স্কুলে কোনো মেয়ে আর তোকে পাত্তা দিবে না, তখন বুঝবে। আমি দেখি রিয়াদ ওর ফোনে লুকিয়ে আমার আর জুয়ের ছবি তুলছে, আর সেগুলো দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করতেছে। যা শালা, আমার জন্মই হয়েছে মনে হয় সবার ব্ল্যাকমেইল সহ্য করার জন্য। বাসায় জুই আমাকে ব্ল্যাকমেইল করে, আর বাহিরে আমার বন্ধু। আচ্ছা, আমি তোর ভালোবাসার কথাটা আজকে ওকে বলবো, কিন্তু তার বিনিময়ে তোর এই ছবিগুলো আমার সামনে ডিলিট করতে হবে। ঠিক আছে, আগে তুই ওকে বল, তারপর কাজ শেষে কথা মতো তোর সামনে ছবিগুলো ডিলিট করবো। তারপর স্কুলের টিফিনের সময় আবির রিয়াদের চিঠিটা নিয়ে রিয়াদের সেই ক্রাশমেটের কাছে যায়, আর গিয়ে আবির তাকে রিয়াদের দেওয়া লাভ লেটারটা হাতে দেয়। তারপর আবির মেয়েটার সাথে হেসে হেসে কথা বলে তাকে রাজি করাতে। এসব সব কিছু আবার দূর থেকে জুই দেখছিল। আসলে আজকে জুইদের কলেজে কোনো ক্লাস হয়নি, তাই ছুটির অনেক আগেই ওদের কলেজ ছুটি দিয়ে দেয়। আর এখন আবিরের স্কুলের টিফিন টাইম, তাই জুই আবিরের সাথে দেখা করতে আসছে। এসে দেখে আবির একটা মেয়েকে লাভ লেটার দিচ্ছে আর তার সাথে হেসে হেসে কথা বলতেছে। এইসব দেখে দূর থেকে জুই কান্না করে দেয়। তারপর আবির পেছনে তাকালে দেখে জুই দূরে দাঁড়িয়ে সব দেখছে। আবির তখন জুইয়ের কাছে এগিয়ে যায়, গিয়ে দেখে ও কান্না করতেছে আর ফোঁপাচ্ছে। তুমি এখানে? কেন, এসে তোকে বিরক্ত করলাম নাকি? না, তা নয়, কিন্তু তুমি কান্না করতেছো কেন? মেয়েটাকে যাকে লাভ লেটার দিচ্ছিলি? ও, ওইটা তো। থাক, আমাকে আর কিছু বলতে হবে না। আজ বুঝলাম এই জন্যই তুই আমার ভালোবাসায় পাত্তা দিস না, তাই না? তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি তোমাকে ভালোবাসি। থাক, আর মিথ্যা ভালোবাসি বলে আমাকে খুশি করতে হবে না। খুব বিরক্ত করি, তাই না? সব সময় ব্ল্যাকমেইল করে তোর ভালোবাসা আদায় করি। আর করব না। আমি আজকেই তোর কাছ থেকে চিরকালের জন্য দূরে সরে যাব। সবাইকে ছেড়ে চলে যাব আমি।
আর কখনো কাউকে বিরক্ত করব না। এই বলে জুই কান্না করতে করতে দৌড়ে রাস্তার দিকে যেতে নিল। এই মেয়ে আবার আবেগের বশে নিজের কোনো ক্ষতি না করে ফেলে, তাই সোজা আমিও ওর পিছন পিছন দৌড় লাগালাম। জুই দৌড়াচ্ছে আর ওর পিছন পিছন আমিও দৌড়াচ্ছি। এক সময় ওর হাত ধরে ফেললাম আমি। আমার হাত ছাড় বলছি, আমি এই জীবন আর রাখবো না। পাগলামি করো না, আমার কথা শোনো। আমি সত্যি তোমাকেই ভালোবাসি, আর ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি কিছু শুনতে চাই না, আমি নিজেকে শেষ করে ফেলবো। তাহলে আমার সিনিয়র বউ কে হবে? কেন ওই মেয়ে? ওর সাথে তখন বিয়ে ঘর সংসার করবি? দেখো, সুইসাইড করাটা কোনো ছেলে মানুষই নয়। আমার কথা শোনো, আমি সত্যি তোমাকেই ভালোবাসি। বিয়ে করবি আমাকে? হ্যাঁ, করব। তাহলে চল, এক্ষুনি আমাকে বিয়ে করবি। এই মুহূর্তে তোমার ফ্যামিলি, আমার ফ্যামিলি কাউকে কিছু না জানিয়ে বিয়ে? তুমি তো জানো আমার এখনো পড়াশোনাই শেষ হয়নি। এখনই যদি আমি তোমাকে বিয়ে করি, সেটা কি বাসার সবাই মেনে নেবে? তুই মেনে নিলেই হবে, বাকি সব আমি বুঝে নিব। তুই শুধু হ্যাঁ বা না বল। তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস, তাহলে আজ এক্ষুনি আমাকে বিয়ে করে বাসায় নিয়ে যাবি। আমি তোকে বিশ্বাস করি না। এমন সিচুয়েশনে কি করব সেটাও আমাকে ভাবতে দিচ্ছে না। ও আমার হাত ছাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু ব্যর্থ। এখন যদি ওর কথা না শুনি, তাহলে ও জেদি হয়তো সত্যি সত্যি ও নিজেকে শেষ করে ফেলবে। তখন আমি না পাবো ফ্যামিলি, না পাবো ওর ভালোবাসা। তাই শেষমেশ ওকে বললাম, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। এবার তো শান্ত হও। ঠিক আছে, চল তাহলে কাজী অফিস। বলেই জুই আমার হাত ধরে টেনে রিকশায় উঠালো। আরে ক্লাসে আমার ব্যাগটা তো নিয়ে আসি। তোর কাছে তোর ব্যাগ বড় নাকি আমি? ও এমনি তোর বন্ধুকে কল দিয়ে বল তোর ব্যাগ বাসায় দিয়ে যেতে। না দিয়ে গেলেও সমস্যা নাই, আমি তোকে নতুন ব্যাগ কিনে দেব। তারপর জুই আর আবিরের কোনো কথা না শুনে তাকে নিয়ে সোজা কাজী অফিস চলে গেল। গিয়ে কাজী সাহেবকে ম্যানেজ করে অতিরিক্ত টাকা দিয়ে তাকে তাদের বিয়ে পড়াতে রাজি করালো। তারপর কাজী সাহেব ওদের বিয়ের কার্যক্রম শুরু করলো কাগজে কলমে। আর দিন কবুল বলার মধ্য দিয়ে হয়ে গেল ওরা দুজন স্বামী স্ত্রী। চিরকালের জন্য বেঁধে গেল বিয়ের একটি পবিত্র বাঁধনে। বিয়ের সব কাজ শেষে আবির জুইকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে আবির ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে নিল। তারপর তার রুমে গিয়ে শুয়ে পড়ল। ভাবছে মুহূর্তের মধ্যে আজ তার সাথে কি হয়ে গেল। এসব ভাবতে এর মধ্যে জুই আবিরের রুমে আসে আর আবিরের শরীরে হাত দিয়ে আবিরকে ঝাঁকিয়ে ডাকতে থাকে। ওই পিচ্চি ওঠ, আজকে না আমাদের বাসর রাত? তো কি হয়েছে? তাই বলে কি ঘুমাবো না? না, আজকে আমি তোকে ঘুমাতে দিব না। আজকে সারা রাত জেগে শুধু তোর আদর খাবো। এত আদর খাওয়া ভালো না। আর আমাদের বিয়ের কথা এখন কেউ জানে না। আব্বু যখন দেশে আসলো, তখন আমি সবাইকে আমাদের বিয়ের কথা বলে তারপর তোমাকে বউয়ের অধিকার দিব। আচ্ছা, কিন্তু আজকে আমাদের বিবাহের প্রথম রাত হিসাবে আমাকে তোর সাথে থাকতে তো দে। ঠিক আছে। আচ্ছা, আমাকে কি তুমি করে বলা যায় না? এখন থেকে তুমি করেই বলবো। শোনো, আজ থেকে কিন্তু তুমি বিবাহিত। ঘরে বউ ছাড়া তুমি কিন্তু ভুলেও অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না, সেটা যার কারণেই হোক। আচ্ছা, এখন বেডের এক কোণে উঠে শুয়ে পড়ো। আজকে সারাদিন তুমি যা টেনশন আমাকে দিছো, টেনশনে এখন আমার সিগারেট খেতে ইচ্ছা করছে। খবরদার, তুই আর কখনো সিগারেট খাবি না। আর যদি খাস, তাহলে তোর সিগারেট আমি কাঁচামরিচ লাগিয়ে রাখবো, তখন ছালে বুঝবি মজা। তাহলে সিগারেটের নেশা উঠলে কি খাবো? আমার ঠোঁট খাবি? আমার তো এখনই সিগারেট খেতে ইচ্ছা করতেছে। এখন থেকেই যদি তোমার ঠোঁটের ছোঁয়াটা দিতে, তাহলে নেশাটা কেটে যেত। তো আমি কি বারণ করেছি নাকি? তোমার বউ, তুমি যা ইচ্ছা করো। তারপর আমি প্রথমবারের মতো নিজের ইচ্ছাতে জুইকে জড়িয়ে ধরে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর ছাড়লাম। কিরে, ছাড়লি কেন? আমাকে জড়িয়ে ধর। আমার তো কোলবালিশ আছে। ওটাকে ফেলে দে। এখন ওইটার আর কোনো দরকার নাই। এখন থেকে আমি তোর কোলবালিশ। না না, ওইটার সাথে আমার অনেক সিঙ্গেল লাইফের স্মৃতি জড়িয়ে আছে, ওইটাকে ফেলা যাবে না। আসো, আমি তোমাকে জড়িয়ে ধরি। তারপর আমি জুইকে আবার বুকে জড়িয়ে ধরলাম আর ঘুমিয়ে গেলাম। পরদিন আর স্কুলে গেলাম না। বাসায় নতুন বউ রেখে কারি বা আর বাহিরে বেরোতে মন করবে বলেন? সারাদিন বাসায় কাটালাম। সন্ধ্যায় রিয়াদ আমাদের বাসায় আসলো।
কিরে আজ স্কুলে আসিসনি কেন? আজকে সাদিয়া আমার প্রপোজ অ্যাকসেপ্ট করছে। আজ তুই থাকলে স্কুলে অনেক মজা হতো। তোকে অনেক অনেক থ্যাংক ইউ দোস্ত। আর থ্যাংক ইউ। এদিকে তোর ওই প্রেমের চক্করে তো আমার সব চটপটি হয়ে গেছে। মানে? তারপর আমি রিয়াদকে সব ঘটনা খুলে বললাম, আর সবটা শোনার পর ও আ করে উঠল। সরি দোস্ত, আমার জন্য তোর সাথে এসব হলো, তুই আমাকে মাফ করে দিস। কিসের মাফ চাওয়ার কথা হচ্ছে বাবা? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? ভালো। তা পড়াশোনা ঠিক মতো করো তো তোমরা? জি আন্টি। সেই পরীক্ষার রেজাল্ট দেখলেই বুঝতে পারবো কেমন পড়াশোনা করিস। আচ্ছা বস, আমি তোদের জন্য চা বানিয়ে নিয়ে আসি। না আন্টি, থাক না। তারপর আবিরের আম্মু চা বানিয়ে নিয়ে আসে। চা নিয়ে এসে ওদেরকে চা দেয় আর ওদের সাথে বসে গল্প করে। রিয়াদ আর আবিরকে কিছু বলতে পারে না। তারপর রিয়াদ চা শেষ করে আবিরদের বাসা থেকে চলে যায়। রাতে আবির খাওয়া দাওয়া শেষ করে ওর রুমে গিয়ে শুয়ে পড়ে। এর একটু পর জুই আবিরের রুমে আসে। আচ্ছা মনা, এখন এভাবে আমার রুমে না আসলে হয় না? কিছুদিন পর সবাই আমাদেরকে মেনে নিলে তখন একবারে আসবে। না গো, এখন তোমাকে ছাড়া আমার আর ঘুম আসবে না। ও তাই নাকি? হ্যাঁ, কিন্তু তুই আজকে লুঙ্গি পরছিস কেন? খোল এটা। আজ থেকে তুই আর রাতে লুঙ্গি পরবি না। কেন লুঙ্গি পরবো না কেন? কারণ তুই লুঙ্গি পরলে আমার তোর পাশে শুয়ে থাকতে কষ্ট হবে। মানে তুই লুঙ্গি পরলে রাতে তোর লুঙ্গি আকাশে উঠে থাকবে, আর তখন আমার তোর হাঁটুর উপরের তিলটা দেখে নিজেকে সামলাতে অনেক কষ্ট হবে, বুঝছিস আমার পিচ্চি বরটা? কি বলে আমি এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে প্যান্ট পরে নিলাম। আমার এসব কাণ্ড দেখে জুই আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। আমি আর কিছু না বলে শুয়ে পড়লাম, আর জুই আমার বুকের উপর মাথা রাখলো আর বলল, ওই পিচ্চি, বউকে চুমু দিয়ে জড়িয়ে ধর। পারবো না। তোর সিগারেট খাওয়ার ছবিগুলোর কথা মনে আছে? আছে শাকচুন্নি, কিন্তু বারবার ছবিগুলোর কথা মনে করিয়ে দিয়ে ব্ল্যাকমেইল করার কি আছে? আদর দরকার সেটা বললেই হয়। তারপর আমি একটা হাসি দিয়ে চোখ বন্ধ করে আবিরকে জড়িয়ে ধরলাম। তখন ও আমাকে জড়িয়ে ধরে আমার গালে মুখে চুমু খেতে থাকলো। আমি চোখ বন্ধ করে আবিরকে জড়িয়ে ধরে আছি। এইভাবে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও বলতে পারি না। রাতে দেরিতে ঘুমানোর কারণে কেউই সকালে উঠতে পারি না। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই দেখি ঘড়িতে সকাল 10টা বাজে, আর জুই এখনও আমাকে জড়িয়ে ঘুমানো। রুমের দরজাটাও একদম খোলা। আমি তো ভয়ে ঘেমে শেষ। এভাবে আম্মু আবার আমাদেরকে দেখে ফেললো না তো? আমি ভয়ে তাড়াতাড়ি করে জুইকে রাগিয়ে দিলাম। মনের মধ্যে ভয়ে আমার পুরো শরীর কাঁপতেছে। তখন জুই আমার গালে ওর হাত রেখে বলল, কি হলো, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি আছি তো, ফ্রেশ হয়ে নিচে আসো, আমি দেখছি। তারপর জুই আবিরের বুকের ওপর থেকে সরে গিয়ে নিজের রুমে চলে যায়। জুই ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে তাদের ড্রয়িং রুমের আবিরের জন্য নাস্তা সাজিয়ে আনতে গিয়ে দেখে তার আব্বু আম্মু, সেই সাথে তার ছোট বোন ইভা সহ আবিরের আম্মু সবাই মিলে একসাথে বসে কিছু একটা কথা বলছে। সবাই বেশ রেগে আছে বলে মনে হচ্ছে। আম্মু, সকাল সকাল তোমরা হঠাৎ কখন আসলে? জুয়ের আম্মুর কথার কোনো উত্তর দেয় না। জুই তাতেই বুঝে যায় কিছু একটা গড়বড় নিশ্চয়ই হয়েছে। তাই সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে। এর মধ্যেই সেখানে আবির এসে জুয়ের পাশে দাঁড়ায়। আবির আসতেই আবিরের আম্মু আবিরকে দেখে অনেক রেগে যায়। উনি রেগে গিয়ে বসা থেকে উঠে গিয়ে আবিরের গলে জোরে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ভাবি, ওকে মারছেন কেন? আম্মু কি হয়েছে? বড় আম্মুর সামনে তুমি আমাকে মারলে? চুপ কর বেয়াদব, তুই কোনো কথা বলবি না। তোর ওই মুখে আমাকে আর আম্মু ডাকবি না। ছি ছি, তুই আমার ছেলে হয়ে কি করে এতটা নিচে নেমে গেছিস? আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে তোর মতো একটা ছেলেকে পেটে রাখছিলাম। তুই কিভাবে পারলি আমাদের এত বড় একটা সর্বনাশ করতে? কিন্তু আম্মু, আমি করেছি সেটা তো বলো। তারপর আমাকে না হয় যত ইচ্ছে মারো। আবার বলছিস কি করেছিস? তুই কোন সাহসে রাতে জুইকে নিয়ে তোর বিছানায় ছিলি? ও তোর বড় বোন হয়, সেটা কি ভুলে গেছিস? ছি ছি ছি, তুই কিভাবে পারলি এমন করতে? আমি ভাবতেও পারছি না ওকে স্পর্শ করার সাহস হলো কিভাবে তোর? শেষমেশ যেটার জন্য ভয় পাচ্ছিলাম সেটাই সত্যি হলো।
সকালে নিশ্চয়ই আম্মু আমাকে রুমে ডাকতে গিয়ে আমাকে আর জুইকে একসাথে তাড়াতাড়ি করে শুয়ে থাকতে দেখে ফেলছে। আর আমি নিশ্চিত যে আম্মুই জুয়ের আব্বু আম্মুকে কল করে বাসায় আসতে বলছে। আবির, আমি তোকে অনেক ভালোবাসতাম, আমার ছেলের মতো দেখতাম, আর তুই কি না আমার মান সম্মানে আঘাত করলি, এইভাবে আমার মেয়ের ইজ্জত কেড়ে নিলি। কথাগুলো বলে যাচ্ছে জুয়ের আম্মু কান্না করে যাচ্ছে। আবিরের ইচ্ছে হচ্ছে এখনই সবাইকে সব সত্যিটা বলে দেওয়ার, কিন্তু তাতে যদি কেউ তাদের দুজনকে একসাথে মেনে না নেয় কিংবা তাদের দুজনের জোর করে আলাদা করে দেয়, সেসব ভয়ে আবির কাউকে কিচ্ছু বলে না। চুপচাপ মাথা নিচু করে সব কিছু সহ্য করে নেয় আবির। তার একটু পর আবিরের আম্মু যে আবিরকে আবারও মারতে যাবে, তখন জুই আবিরের সামনে এসে দাঁড়ায় আর বলে, দাঁড়াও আম্মু, এখানে তোমার ছেলের কোনো দোষ নেই, সব দোষ আমার। আর আবির আমার ইজ্জত কেড়ে নেয়নি, আর আমি ওর সাথে হারাম কোনো সম্পর্কও ওর সাথে থাকিনি। আমি আবিরের স্ত্রী আর আবির আমার বৈধ স্বামী। জুয়ের কথাটা শুনেই সবাই কেমন চমকে যায় আর বসা থেকে দাঁড়িয়ে পড়ে। হোয়াট, কি বলছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ আম্মু, আমার মাথা ঠিকই আছে, আর তোমরা ঠিকই শুনেছো। আমি আবিরকে ভালোবাসি আর আবিরও আমাকে ভালোবাসে। আমরা দুজন দুজনকে বিয়ে করে নিয়েছি। আবির বলেছিল বলে আমি কথাটা তোমাদের কাছ থেকে গোপন করছি। তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও। এই বলে জুই সবার সামনে থেকে আমার হাত ধরে টেনে আমার রুমে নিয়ে আসে। রুমে এসে ভেতর থেকে রুমের দরজা লাগিয়ে দেয় ও। ভাবি, এই আবেগের বয়সে ছেলে মেয়েগুলো এটা কি করে ফেললো? ওরা তো একবার অন্তত আমাদেরকে ওদের ভালোবাসার কথাটা জানাতে পারতো, আমরা কি তাতে কখনো রাজি না হতাম? যাক, তাও ওরা তো কোনো অবৈধ সম্পর্কে জড়ায়নি, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন যেহেতু ওরা না বুঝে আমাদের কাউকে না বলে একটা কাজ করে ফেলেছে, তখন কি আর করার চলে? চলো আমরা 5 বছর পরের কাজটা এখনই সেরে ফেলি। আবিরের আব্বু তো দেশে ফিরতে এখনো 5 বছর বাকি, এতদিন তো ওদের এভাবে রাখা ঠিক হবে না। ঠিক বলছো ভাবি, আমরা ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য ভবিষ্যতে যেটা প্ল্যানিং করে রেখেছিলাম সেটা তো আর ওরা হতে দিল না, উল্টো ওরাই আমাদেরকে যেন একটা শক দিল। আমি আবিরের আব্বুর সাথে কথাবার্তা বলি, তারপর তোমাকে জানাচ্ছি। ঠিক আছে। ওইদিকে জুই আবিরকে রুমে নিয়ে গিয়ে ভেতর থেকে রুমের দরজা পুরোপুরি লাগিয়ে দেয়, যাতে কেউ আর ওদেরকে বিরক্ত করতে না পারে, আর আবিরকে কোনো দোষারোপ কিংবা আবিরের গায়ে কোনো হাত না তুলতে পারে। জুই আবিরের হাত ধরে আবিরকে ওর খাটের উপর বসায়। তারপর ও আবিরের মুখের দিকে তাকিয়ে দেখে ওর গালটা কেমন একটা লাল হয়ে গেছে। থাপ্পড়টা মনে হয় অনেক জোরে মারছে। আবির দেখতে অনেক ফর্সা, আর তাই ওর গালে মুখে পুরো 5-5টা আঙুলের দাগ পুরো ফুটে উঠছে। জুই আবিরের হাত দিয়ে আবিরের দিকে তাকিয়ে কান্না করে দেয় আর বলে, ওই, তোর কি খুব বেশি লাগছে? না। মিথ্যা বলিস না, আমি জানি তুই অনেক ব্যথা পাইছিস, কারণ থাপ্পড়টা তোকে না আমাকে মারছে। কথাটা বলেই ও আরও কান্না করে দিল আর আমার গলা জড়িয়ে ধরলো। আরে পাগলি, আমার একদম ব্যথা লাগেনি। আর তুমি যদি আমার সাথে থাকো তাহলে এরকম হাজারো মাইলের ব্যথা আমি চোখ বন্ধ করে সহ্য করে নিব। হইছে, এতক্ষণ কিছু বলেনি, আর এখন আসছে উনি পাম দিতে। পাম না, সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার অন্ধকার রাতের আকাশের চাঁদ হয়ে আমার জীবনে এসেছো। তাই তো তুমি আমার জীবনে আসার পর আমার জীবনের প্রতিটা মুহূর্ত কেমন রঙিন হয়ে উঠেছে। অনেক ভালোবেসে ফেলেছি আমি তোমাকে, যা কখনো বলে বোঝানো যাবে না। ভালোবাসি আমার এই সিনিয়র বউটাকে। আর লাইফে যত কঠিন পরিস্থিতির সম্মুখীনই হই না কেন, আমি কখনোই তোমার হাত ছাড়বো না। আমিও তোমাকে অনেক ভালোবাসি পিচ্চি, কখনোই হারাতে দিব না তোমায়। তুমি শুধু সারা জীবনে এভাবেই আমার হাতটা ধরে রাখবা, তাহলে আমি তোমাকে নিয়ে সব রকম বাধা মোকাবেলা করতে রাজি আছি। তারপর আমি জুইকে আরো পরম যত্নে আমার বুকে জড়িয়ে ধরলাম, আর ও আমাকে যেন পরম সুখে জড়িয়ে ধরলো। এখন কেউ আর আমাদের আলাদা করতে পারবে না, যেন দুজন মিশে আছি একই শরীরে। আমি জুইকে জড়িয়ে ধরে বিছানায় বালিশে হেলান দিয়ে বসে আছি। তখনই দরজায় কারো কড়া নাড়া শব্দ আসলো, আর ওপাশ থেকে বড় আব্বু অর্থাৎ জুইয়ের আব্বু বলল, তোমাদের সাথে আমাদের কথা আছে, তোমরা দুজন তাড়াতাড়ি নিচে আসো। এই বলে বড় আব্বু চলে যায়। চলো নিচে, সবাই আমাদেরকে ডাকছে, ভয় পেও না।
আমি তো তোমার পাশে আছি। যদি সেরকম কোনো পরিস্থিতি হয় তাহলে আমরা এই বাড়ি ছেড়েই দূরে কোথাও চলে যাব। তারপর ওরা দুজন আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে আসে, এসে সবার সামনে দাঁড়ায়। শোন, আমরা পারিবারিকভাবে তোদের বিয়ে অনেক আগেই ঠিক করে রেখেছিলাম। তোদের ছোটবেলায় আবিরের আপু যখন বিদেশে যাচ্ছিল তখন আমরা দুই পরিবার ওয়াদা করেছিলাম যে আবিরের আপু দেশে ফিরে 2 মাসের মধ্যে তোদের বিয়ে দিয়ে দেবে। ততদিনে তোরা দুজনে লেখাপড়া শেষ করবি, কিন্তু তার আগেই তোরাই আমাদের কাউকে না জানিয়ে এত বড় একটা কাজ করে ফেলবি। কিন্তু তার আগে তো তোর অন্তত একবার আমাদের কাউকে তো বলতে পারতি। আমরা কি আপত্তি করতাম? আমাদের যদি তোদের সম্পর্কের মধ্যে কোনো প্রকার আপত্তি থাকতো তাহলে কি তোদের আর এইভাবে এতটা মিশতে দিতাম? যাই হোক, আবিরের আবু দেশে ফিরতে এখনো 5 বছর বাকি, আর আমি ওনার সাথে এই বিষয়ে কথা বলছি। সব মিলে এখন আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তোদের আবার বিয়ে দিব, আর পরে আবিরের আবু দেশে ফিরে এলে ধুমধাম করে তোদের বিয়ের অনুষ্ঠান করব। এখন আগামী বৃহস্পতিবার তোদের বিয়ে। এখানে যেহেতু ভাবি ছাড়া অন্য কেউ নেই, তাই বিয়েটা আমাদের বাসায় হবে। আমি জুইকে নিয়ে আজই যাচ্ছি, আর তুই একটু বাধা দিস না। আর রবিবারের মাঝখানে মাত্র 3 দিন, আজ আর রবিবারের মাঝখানে মাত্র 3 দিন আমি ওকে নিয়ে যাচ্ছি। তুই তোর কয়েকজন বন্ধু বান্ধব সহ তোর আম্মুকে নিয়ে বৃহস্পতিবার দিন বিকেলে আমাদের বাসায় হাজির হবি। আমি আমার মেয়েকে নিয়ে আসবি। আমি কোনো কথা বলছি না, দুজনেই একদম চুপচাপ। আমি জুয়ের দিকে চেয়ে দেখি ও আমার দিকে কেমন চেয়ে আছে, যেন বলছে কি করব। আমি ওকে মাথা নেড়ে ইঙ্গিত করলাম আম্মুর কথাই সায় দিতে। ঠিক আছে, তোমরা যদি তোমাদের কথা রাখো তাহলে আমরা রাজি, কিন্তু তোমরা যদি তোমাদের কথা না রাখো আর আমাকে কোনো রকম জোর করো তাহলে তোমাদের মেয়েকে কিন্তু চিরকালের জন্য হারাবে, আর কখনো আমার মুখ অবধি কেউ দেখবে না। এক থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিব বলে দিলাম। আমরা তোদের জন্য এতটা করছি, আর তুই কিভাবে এরকম অলক্ষণে কথা মুখে আনতে পারলি? তারপর আবির মাথা নিচু করে সেখান থেকে বাসার ছাদে চলে আসলো। আবিরের ছাদে এসে ছাদের দেয়ালে হাত রেখে বাইরের দিকে তাকিয়ে আছে। তার একটু পর আবির তার পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে অনুভব করে। তারপর আবির ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে তার সিনিয়র বউ দাঁড়িয়ে। আমি কি আম্মুর সাথে যাব? যাও, ওনারা তো আমাদেরকে মেনে নিয়েছে, তাই এখন আমাদের ওনাদের সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত। কিন্তু আমি তোমাকে 3 দিন না দেখে কিভাবে থাকবো? তোমাকে না দেখে একদিনও আমার কাছে 1 বছর বলে মনে হয়। আমি একা থাকতে পারবো না তোমাকে ছাড়া, তুমিও আমার সাথে চলো। না পাগলি, এটা হয় না। মাত্র তো 3 দিন, আর 3 দিন পর থেকে তুমি সারা জীবনের জন্য আমার সাথে থাকবে। মনে করো এই 3 দিন তারই একটা পরীক্ষা। কথাটা বলতেই জুই বাচ্চাদের মতো কান্না করে দিল। তারপর আমি ওকে জড়িয়ে ধরে কাছে নিলাম। এবার দুজনার সাথে মিশে গেছি। আমি আলতো করে ওর কপালে একটা চুমু দিলাম। তার মধ্যে বড় আম্মু, শাশুড়ি আম্মু জুইকে ডাকলো। তারপর আমি ওকে ওনার কাছে পাঠিয়ে দিলাম। দুপুর হয়ে আসলো, তাই আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। গোসল করে রুমে সোফার উপর বসে আছি, তখন আম্মু খাবার নিয়ে রুমে আসলো। তোর জন্য জুই সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না। এখানে তোদের দুজনের খাবার রেখে গেলাম, আমি ওকে তোর রুমে পাঠিয়ে দিচ্ছি, তোরা খেয়ে নিস। এই বলে আবিরের আম্মু খাবারের প্লেটটা রেখে চলে গেল। তারপর কথা মতো জুইকে বলল, ডেকেছো? আম্মু বলল তুমি নাকি সকাল থেকে কিচ্ছু খাওনি। আমার খেতে ইচ্ছে করছে না, ক্ষুধা নেই। তা বললে তো হবে না, আম্মু খাবার দিয়ে গেছে, চুপচাপ আমার সাথে বসে খেয়ে নাও। তারপর জুই আবিরের রুমে আসলো, এসে দরজার পর্দাটা লাগিয়ে দিল আর আবিরের পাশে এসে বসলো। তারপর জুই আবিরকে খাইয়ে দিতে থাকে আর নিজেও আবিরের জোড়াজুড়িতে খেতে থাকে। জুই আবিরকে ভাত তুলে খাওয়াচ্ছে, আর খাওয়ার সময় আবির জুইকে মনমরা থাকতে দেখে দুষ্টুমি করে জুইয়ের হাতে কামড় বসিয়ে দেয়। তারপর শুরু হয়ে যায় তাদের মধ্যে আরেক জোর খুনসুটি মারামারি। বিকেলে জুই ওর আব্বু আম্মুর সাথে চলে যাচ্ছে। ওর যেন কিছুতেই আবিরকে রেখে যেতে ইচ্ছে করছে না। যাওয়ার সময় বারবার পেছনে ফিরে তাকিয়ে আবিরকে দেখছে জুই। মনে হচ্ছে এখনই ছুটে এসে আবিরকে জড়িয়ে ধরে কান্না করে দিবে। আবিরও বাসার ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাতক পাখির মতো জুইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। ওরও কিছু ভালো লাগছে না। তাই সবাই চলে গেলে আবিরও বাসা থেকে বেরিয়ে তাদের স্কুলের মাঠের সেই আড্ডার জায়গাটাতে চলে আসে। না আন্টি, থাক না। কি রে দোস্ত, তোকে এমন দেখাচ্ছে কেন? তোকে কি আন্টি আজকেও বাসা থেকে বের করে দিয়েছে নাকি? আরে না, এমনি।
তা তুই বউ রেখে বাসা থেকে বের হলি কেন? তুই এখন আসলি, একটু পরে দেখবি তোর বউ তোর পেছন পেছন এসে তোকে আবার তোর থাপ্পড় মেরে আমাদের কাছ থেকে তোকে ডেকে নিয়ে গেছে। শালা তুই তো সবেমাত্র প্রেম শুরু করছিস, আগে বিয়ে কর তারপর বুঝবি বউয়ের প্যারা। যাই হোক শোন ফকিরের দল, আগামী বৃহস্পতিবার বিয়ে, তোরা সবাই না খেয়ে চলে আসিস। বিয়ে মানে কার বিয়ে? আমি কি তোর বিয়ের দাওয়াত দিচ্ছি? শালা গন্ডার, আমারই বিয়ে। ও, তুই আর কবার বিয়ে করবি মামা? শালা আবার উল্টাপাল্টা কথা বলিস, দাঁড়া আজকে তোর মজা বোঝাচ্ছি। তারপর আমি ওর পিঠে ইচ্ছে মতো কিল মারতে থাকলাম আর সন্ধ্যা পর্যন্ত ওদের সাথে ছিলাম। বাসায় আম্মু একা বলে আর লেট করিনি। তারপর আবির সন্ধ্যা হতেই বাসায় চলে আসে। আবির বাসায় এসে ফ্রেশ হয়ে তার আম্মুর সাথে বসে ডিনার করে নেয়। তারপর ডিনার শেষে তার রুমে এসে শুয়ে পড়ে। মাঝখানে ওদের বিয়ের মাত্র 2 দিন বাকি, তাই পরদিন বিকেলে আবির ওর আম্মুকে সাথে নিয়ে চলে যায় বিয়ের কেনাকাটা করতে। বিয়ের জন্য নতুন শেরওয়ানি, নতুন শাড়ি, সেই সাথে বিয়ের আরও অনেক কসমেটিক্স কেনাকাটা করতে থাকে। পুরো বিকেল আর সন্ধ্যা জুড়ে তারা বিয়ের কেনাকাটা করতে থাকে। তারপর রাতে ওরা বাসায় ফিরে। এইভাবেই বিয়ের প্রস্তুতিতে মাঝখানের 2 দিন কেটে যায়। বিয়ের দিন আবির নির্দিষ্ট সময় সবাইকে সাথে নিয়ে গাড়ি করে চলে আসে জুইদের বাসায়। রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকার কারণে তাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। আবির গাড়ি থেকে নামতেই দেখে জুইদের বাসার চেহারা একদম পাল্টে গেছে। বাড়ির চারদিকে হরেক রকমের বাতি ঝলমল করে জ্বলছে, আর বাড়ির গেটটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বরযাত্রী আসাতেই গেটের পাশে ছোট্ট সব বাজি ফুটাচ্ছে। তারপর বাসার ভেতর থেকে কয়েকজন বেরিয়ে এসে সবাইকে বাসার ভেতরে নিয়ে যায়। বাসার ভেতরে গিয়ে আবিরকে আলাদা একটা রুমে বসতে দেওয়া হয়। আমাকে একটা আলাদা রুমে আপাতত বসতে দেওয়া হলো। তারপর আমি একটু রেস্ট নেওয়ার জন্য রুমের খাটের উপরে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে শুয়ে আছি, এমন সময় কারো আলতো ছোঁয়া অনুভব করলাম। চোখ খুলে দেখি জুই আমার বুকে শুয়ে পড়লো। আমার বউটার কি হয়েছে? ঠিকমতো খাওনি? মুখ চোখ এমন শোকালো কেন? তুই দূরে ছিলি তাই তো কিছু খেতে পারিনি। তুই এই 3 দিন কিভাবে থাকতে পারলি আমার সাথে কথা না বলে? জানিস আমার কত কষ্ট হয়েছে? পাগলি, এখন আর কষ্ট পেতে হবে না, আমি তো চলে এসেছি তোমাকে নিতে। তারপর রিয়াদ, বাঁধন, মিজান সহ আমার সব বন্ধুরা আমাকে ডাকতে ডাকতে বিয়ের শেরওয়ানি নিয়ে আমাকে সাজাতে আসলো। আর সাদিয়া, তামান্না আর তানজু মিলে জুইকে সাজাতে নিয়ে গেল। ওরা সবাই জুইকে সাজাবে আর আমাদের সাথে আমাকে সাজানো হয়ে গেলে আমি জুইকে দেখতে জুইয়ের রুমে গেলাম। তখন সবাই মিলে আমার শখ আটকে দিল আর বলল বিয়ের আগে এখন আমাকে বউ দেখতে দিবে না। কি আর করার, আমি রুমে ফেরত আসলাম। তারপর জুইকে সাজানো হয়ে গেলে আমাদের ডেকে পাঠানো হয়। নিচে কাজী সাহেব আমাদের জন্য অপেক্ষা করছে। আমার বউকে অনেক বেশি সুন্দরী লাগছে। সবাই ওকে এত সুন্দর করে সাজিয়েছে যে মনে হচ্ছে ওকে বিউটি পার্লার থেকে সাজিয়ে আনা হয়েছে। লাল শাড়ি, লাল ব্লাউজ, কপালে কালো রঙের টিপ, সমস্ত শরীরে গহনা ও মুখে হালকা মেকআপ, সব মিলিয়ে ওকে বেশ মানিয়েছে। ওদের দুজনকে পাশাপাশি বসানো হয়েছে। দুজনকেই স্বামী স্ত্রী হিসেবে ভালো মানিয়েছে, একদম কেউ কারো থেকে কম নয়। ওরা দুজনেই আজ অনেক খুশি থাকারই কথা, কারণ যে কেউই তার প্রিয় মানুষের সাথে বিয়ের এই মুহূর্তটাতে খুশি থাকবে, এটাই স্বাভাবিক। দুজনের মুখেই যেন হাসি লেগে আছে। সত্যি ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলে বেঁচে থাকার আনন্দটা যে আরো দ্বিগুণ হয়, এটাই তার বাস্তব প্রমাণ। তারপর আমাদের গার্জিয়ানরা সবাই আসলে আমাদের বিয়ের কার্যক্রম আবার শুরু হয়। ভাগ্যের কি মহিমা, যাকে প্রথমে সবাই সহ্য করতে পারতাম না, আজ তাকে ছাড়া আমি বাঁচি না। প্রথমে ব্ল্যাকমেল করেও আমাকে বিয়ে করলো, তারপর এখন আবার পরিবহনের ইচ্ছেই। যাই হোক, আপনারা আবার কেউ আমার মতো দ্বিতীয়বার বিয়ে করেন না। কাজী সাহেবের বিয়ে পড়ানো হয়ে গেলে সবাইকে খেতে দেওয়া হয়। তারপর আমাকে আর জুইকেও খেতে বসানো হয়েছে। দুজনই কেমন লজ্জায় খেতে পারছি না। খাবার সামনে নিয়ে শুধু নাড়াচাড়া করে যাচ্ছি। তারপর একটু পানি খেয়ে বউয়ের শাড়ির আঁচলে মুখ মুছে উঠে আসলাম। রাতে সবাইকে থাকার জন্য 2টা রুম দেখিয়ে দিলাম। তারপর ওদের সাথে একটু কথা বলে ওয়াশরুম সেরে আমি যেই বাসর ঘরে ঢুকতে যাব, তখন সবাই এসে আমার পথ আটকে দাঁড়ায়। কিরে তোরা কি ভিলেন যে আমাকে আমার বউয়ের কাছে যাওয়া
হোক আটকাচ্ছিস? রাস্তা ছাড় আমার। ছাড়তে পারি দুটো শর্তে। প্রথমে আমাদের বাসর ঘর সাজানোর টাকাটা। রিয়া, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তুই তোর থেকে টাকাটা নিয়ে আমার নামে লিখে রাখ। না বন্ধু, আমি ফকির, আমি মিসকিন, জঙ্গলে আমার বাড়ি। হয়েছে, তোর আর তাহিরি ডায়লগ দেওয়া লাগবে না। এই নে ধর 3,000 টাকা। 3,000-এ কি হবে? এগুলো তো গার্লস টিমেরই কম পড়ে যাবে। আচ্ছা তুই 5,000 টাকা দে। কথা বাড়ালে কিন্তু এখন টাকার রেটও বাড়বে। আচ্ছা নে আরো 2,000। এবার খুশি? এখন রাস্তা ছাড়, ভেতরে আমার বউটা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু আমাদের দ্বিতীয় শর্তটা? ও হ্যাঁ, বল কি শর্ত? তারপর আমি সাদিয়াকে কাছে টেনে বললাম, তোর বিয়ে তো 2বার হয়ে গেল, এখন আমাদের বিয়েটা আমাদেরকে এক করে দিতে হবে তোকে। আচ্ছা, প্রেম যখন করিয়ে দিয়েছি তখন তোদের বিয়েও করিয়ে দিব। এখন সর। তারপর আমি ভেতরে ঢুকে দরজাটা আটকে দিলাম। তারপর জুই এসে আমার পা ছুঁয়ে সালাম করলো। এত দেরি করলি কেন আসতে? আমি সেই কখন থেকে ঘোমটা দিয়ে বসেছিলাম। উফ, এই শাড়ি আর গহনা পরে দম বন্ধ লাগছিল আমার। আচ্ছা, এখন তাহলে গহনাগুলোকে খুলে শুয়ে পড়ো। কেন শুয়ে পড়বো কেন? বাসরাত করব না? এই জন্যই সবাই বলে পিচ্চিদেরকে বিয়ে করতে নেই। আমি পিচ্ছি না, আমি সব বুঝি, ওকে? আর আমি তোমার স্বামী, আমাকে এসব নামে ডাকবে না। কচু বুঝছিস তুই? বাসরাতে নিজের বউকে আদর করতে পারিস না, উল্টো ঘুমানোর কথা বলছিস। আদর মানে কি কিস করা, চুমু খাওয়া? না গাধা, যেটা করলে বাবুর আব্বু আম্মু হওয়া যায় সেটা। কি করলে বাবুর আব্বু আম্মু হওয়া যায়? তুই জানিস না কি করলে? না। ওকে, আমি তোকে বলছি, প্রথমে লাইট অফ করে দে। তারপর আমি রুমের লাইট অফ করে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিলাম। তারপর জুই ওর শরীরের সব গহনা খুলে চুলগুলো ছেড়ে দিয়ে ওর শাড়ির আঁচল সরিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। তারপর সারা রাত কী হলো তা জানতে হলে সবাই অতি দ্রুত এই শীতে বিয়ে করে নিন আর নিজের বউয়ের কাছ থেকে বাকিটা জেনে নিন। ধন্যবাদ।